আচ্ছা, চল দেখো, তাহলে আমরা আজকে কি কভার করব। তো আগের দিন কি কভার করেছি সেরকম একটা জায়গা থেকে শুরু করা যাক, আমাদের এমনি বেশ কিছুক্ষণ সময় চলে গেছে। হুম, এক সেকেন্ড, বেশি তাহলে আজকে তোমার লেকচার 9, তাই তো? 23 জানুয়ারি আজকে। আচ্ছা, আমরা কি করছিলাম? দেখো, লাস্ট লেকচার আমরা মূলত যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য ট্রান্সফরমেশন, মানে ট্রান্সফরমেশন ম্যাট্রিসেস অফ দ্য সিমেট্রি অপারেশন। মানে আমরা পার্টিকুলারলি সি2ভি পয়েন্ট গ্রুপটাকে মাথায় রেখে তার যে চারটে ডিস্টিং সিমেট্রি অপারেশনস আছে, সেই চারটে ডিস্টিং সিমেট্রি অপারেশনসগুলোকে কেমন করে ম্যাট্রিক্স ফর্মে এক্সপ্রেস করা যায় সেরকম কিছু এক্সাম্পলস আমরা দিচ্ছিলাম বিভিন্ন বেসিসে। কয়েকটা করা হয়েছে, কয়েকটা হোমওয়ার্কের হিসেবে দেওয়া হয়েছে। সেরকম একটা জায়গা থেকে আমরা শুরু করব, করে তারপরে আরও বেশ কিছুটা এগোনোর চেষ্টা করবো। তাহলে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, ম্যাট্রিসেস অফ ভ্যারিয়াস সিমেট্রি অপারেশন। এই 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 যে কনস্ট্রাকশনগুলো, এইটা নিয়ে আমরা জাস্ট মূলত আলোচনাটাকে করেছি আগের দিন। আচ্ছা, এবারে আজকে আমরা যে কাজটাকে করব, what we want to discuss today, আচ্ছা আমরা এই প্রথমে হচ্ছে এই মোর অ্যাবাউট ট্রান্সফরমেশন ম্যাট্রিসেস, মানে আরো কয়েকটা জিনিস জাস্ট বলবো, মানে মোর অ্যাবাউট কনস্ট্রাকশন অফ ট্রান্সফরমেশন ম্যাট্রিসেস অফ ভ্যারিয়াস সিমেট্রি অপারেশন। বিভিন্ন সিমেট্রি অপারেশন নিয়ে আরো বেশ কিছু কথাবার্তা বলা, যে কয়েকটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম তার দু একটা জাস্ট অন্ততপক্ষে একটা তো করে দেখতেই হবে, তবে আমাদের পরে এগোনো যাবে, সেটাকে একটু দেখা। আচ্ছা, তারপরে চলে আসবো একদম জাস্ট মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ, সেই জায়গায় চলে আসবো। সেটা নিয়ে কিছু কথাবার্তা অলরেডি বলা হয়ে গেছে, আর একটু ভালো করে ফর্মালি বলতে হবে। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ, হ্যাঁ, এটাতে যাব। আচ্ছা, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ নিয়ে কথাবার্তা বললে আবার সেখান থেকে আরো বেশ কিছু কিছু জিনিসপত্র জাস্ট অটোমেটিক্যালি চলে আসবে। না, অটোমেটিক্যালি চলে আসবে মানে তোমার যে বিভিন্ন টাইপ অফ যে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ হয় আর কি, তোমার ফেথফুল অ্যান্ড আনফেথফুল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন, রিডিউসেবল অ্যান্ড ইরিডিউসেবল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন ইত্যাদি ইত্যাদি, ইকুইভ্যালেন্ট অ্যান্ড ইনইকুইভ্যালেন্ট ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন, এই সবগুলো আর কি। মানে বেসিক্যালি ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ, সেখান থেকে আবার টাইপস গুলো আর কি, মানে টাইপস অফ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ। সেখানে তোমার অটোমেটিক্যালি যেটা আসবে ইকুইভ্যালেন্ট অ্যান্ড ইনইকুইভ্যালেন্ট
matrix representations, faithful and unfaithful matrix representation, reducible and irreducible matrix representation, etc. এসবগুলো নিয়ে আলোচনা করা হবে এবং তারপরে আমরা যেটা দেখব যে অবশ্যই যদি সময় পারমিট করে, সেটা হচ্ছে এই যে যে তুমি দেখবে যে যখন এই হয়তো রিডিউসেবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থেকে ইরিডিউসেবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তুমি যাবে, তখন যে জিনিসটা ইনট্যাক্ট থাকে সেটা বেসিক্যালি তার ডায়াগোনাল এলিমেন্টের যোগফল, অর্থাৎ ট্রেসটা, এই ট্রেস নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলা আর কি, মানে ইন আদার ওয়ে তুমি বলতে পারো ক্যারেক্টার নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলা, মানে অ্যাকচুয়ালি বিভিন্ন কোনো একটা পয়েন্ট গ্রুপের অনেক পসিবল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন হতে পারে, সবগুলো তো ইম্পর্টেন্ট নয়, মাত্র কতগুলো ইম্পর্টেন্ট যারা বেসিক্যালি ইরিডিউসেবল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন। তবে এবারে অনেক পসিবল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন থেকে যখন আমি ইরিডিউসেবল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনে যাব, এবং সেটা করার একটা রাস্তা আছে যাকে বলে সিমিলারিটি ট্রান্সফরমেশন বা ব্লক ডায়াগোনালাইজেশন, ব্লক ফ্যাক্টরাইজেশন আর কি। হ্যাঁ, তখন আমি যাব, হ্যাঁ, সেখানে দেখবো যে অনেক কিছু পাল্টে যাচ্ছে, মানে আগেরটা আর পরেরটা দেখে কোনো মানে মিল আছে তুমি সেটা বুঝতেই পারবে না, কিন্তু যদি খুব ক্রিটিক্যালি দেখা যায় তাহলে এটা দেখতে পাবে, সেটা হচ্ছে কি ট্রেসটা বা ডায়াগোনাল এলিমেন্টের যোগফলটা সেটা কিন্তু একই থাকছে। সেই জায়গাটা একটু আমাদের এমফ্যাসিস দেওয়ার দরকার আছে, যেটা আমি জাস্ট বেসিক্যালি বলবো ক্যারেক্টার। মানে জাস্ট লাস্ট যে পার্টটাকে করবো যে ডিসকাশন অন ক্যারেক্টার। ডিসকাশন ক্যারেক্টার এটাই আর কি, মানে আমি জাস্ট মানে ক্যারেক্টার নিয়ে অনেক কিছু ডিসকাস করবো। এবারে দেখা যাক যে মানে মানে অ্যাকচুয়ালি প্রথমে ক্যারেক্টারগুলো যেটা করতে হবে যে একটা সিমেট্রি অপারেশনের করসপন্ডিং ক্যারেক্টার করতে হবে, তারপর সেখান থেকে ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন সেই জায়গায় যেতে হবে, মানে ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন করেই তোমাকে আলটিমেটলি ক্যারেক্টার টেবিল দেবে আর কি। হ্যাঁ, ক্যারেক্টার আমি জাস্ট সিমেট্রি অপারেশন সেটাই করি আর কি, ক্যারেক্টার অফ সিমেট্রি অপারেশন। হ্যাঁ, এইটা নিয়ে জাস্ট একটু আলোচনা করবো। তাহলে এই হচ্ছে আজকে যে জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি আলোচনা করতে চাইছি, ঠিক আছে? আচ্ছা, এবারে স্টেপ বাই স্টেপ পরপর করে শুরু করা যাক, মানে হঠাৎ মানে এতটা জিনিস একবারে করব মানে তাড়াহুড়ো করে লাভ নেই। তাহলে আমরা আগের দিন থেকে একটুখানি জাস্ট ফিরে আগের দিনের থেকে একটুখানি কন্টিনিউ করি। দেখো, আগের দিনে আমি যেটা করেছিলাম যে C2B পয়েন্ট গ্রুপ, তার জন্য কি চারটে ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন থেকে ই C2 সিগমা ভি আর সিগমা ভি প্রাইম, যেখানে সিগমা ভিটা মনে হয় সিগমা এক্সজেড নিয়েছিলাম আর সিগমা ভি প্রাইমটা সিগমা ওয়াইজেড প্লেন নিয়েছিলাম। সেইটাকে জাস্ট মানে সেই চারটে সিমেট্রি অপারেশন এবারে বিভিন্ন বেসিস নেওয়া হয়েছিল। মানে আমরা মূলত যেটা করেছিলাম যে 1 ডাইমেনশনাল বেসিস এবং 3 ডাইমেনশনাল বেসিস, তার জন্য এক্সপ্লিসিটলি দেখিয়েছিলাম যে কেমন করে তোমাকে ওই এগুলোকে বের করতে হয় বা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলোকে বের করতে এবং তার করসপন্ডিং ক্যারেক্টারগুলোকে বের করতে হয়, সেটা কাজ করা হয়েছে। আচ্ছা, তারপরে আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, একটা হচ্ছে 4 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করার জন্যে C2B 1,3 বিউটাডাইন, মানে 4 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করার জন্য তোমার এই C2B পয়েন্ট গ্রুপে বিলং করা আর একটা মলিকুল, সেটা সিস বিউটাডাইন। মূলত এই সিস বিউটাডাইনের যে চারটে পি অরবিটালস আছে, চারটে তোমার এতে মানে চারটে সকল কার্বনের সেন্টারে এই চারটে পি অরবিটাল, সেটাগুলোকে তুমি যদি 5.1 5.2 5.3 5.4 তুমি ধরো, অর্থাৎ 4 ডাইমেনশনাল বেশি যদি তুমি কনসিডার করো, তার রেসপেক্টে করসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনগুলো আর কি, সেইটা একটা হোমওয়ার্ক হিসেবে তোমাদের দেওয়া ছিল। আর ওয়াটার মলিকুলের ক্ষেত্রে হচ্ছে তোমার বেসিক্যালি তিনটে যে অ্যাটম আছে, দুটো হাইড্রোজেন অ্যাটম, একটা অক্সিজেন অ্যাটম, প্রত্যেকটা অ্যাটমে তিনটে করে কোঅর্ডিনেট আছে, তাহলে সেখান থেকে 9 ডাইমেনশনাল যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থাকে সেটাও জাস্ট করতে বলা ছিল আর কি। হ্যাঁ, মানে 9 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সেইগুলো কেমন করে কি হচ্ছে সেগুলো জাস্ট করতে বলা ছিল আর কি। আচ্ছা, ওই স্পেসিফিক এক্সাম্পলগুলোতে আমি পরে আসছি। হ্যাঁ, ওই দুটো স্পেসিফিক এক্সাম্পল যেটা হোমওয়ার্ক হিসেবে দেওয়া ছিল, জিতু দেখলাম একমাত্র যে হোমওয়ার্ক করে পাঠিয়েছে, আর কেউ পাঠায়নি। হ্যাঁ, যে তাতে ওই দুটো কাজ আমরা করব। আচ্ছা, করার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে যে 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আমি করলাম, ওইটা তার একটু জোর দিই। আমি তো বেসিক্যালি C2B পয়েন্ট গ্রুপের জন্য যে সমস্ত সিমেট্রি অপারেশনস আছে
তার জন্যে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনগুলোকে বের করেছিলাম। এবারে অন্য মলিকুলের ক্ষেত্রে যখন যাবো, যেটা বেসিক্যালি C2b পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করছে না, তো একটা C3b পয়েন্ট গ্রুপের মধ্যে আমি যাচ্ছি। তা C3b পয়েন্ট গ্রুপের মধ্যে যখন আমি যাচ্ছি, তখন তো আর তার C2 এটা নেই, তার C3 আছে। তা C2 পাল্টে যদি আমি C3 করি, তাহলে তার করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা কেমন করে পাল্টাবে সে সম্বন্ধে একটা ধারণা থাকার দরকার। এমনিতে দেখো কোনো একটা পার্টিকুলার প্লেন বরাবর রিফ্লেকশন বা ইনভার্সন, হ্যাঁ, এইগুলো খুব একটা অসুবিধা নেই, কিন্তু বেশি অসুবিধা বেসিক্যালি রোটেশনটা হচ্ছে সি এন্ড যদি এই প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রিটা থাকে আর কি। এবার এন এর ভ্যালুটা কত, তার মতো করে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে সেই ব্যাপারটা আছে। আগের ক্ষেত্রে 180 ডিগ্রি রোটেশন করেছিলে, 180 ডিগ্রি রোটেশন করলে তোমার কোনটা কোথায় যাচ্ছে সে সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা ছিল। কিন্তু যদি আজকে 120 ডিগ্রি রোটেশন করা হয় বা কোনো একটা অন্য একটা অ্যাঙ্গেল রোটেশন করা হয়, তাহলে কোনটা অ্যাকচুয়ালি কোথায় যাবে সেটা একটু বোঝা অসুবিধে। সেই জন্য আমরা ওই কাজটাকে একটুখানি করে নিই, যে জেনারেল অ্যাপ্রোচটাকে একটু বের করে নিই, যে যদি ইভেন ওটা C2 না হয়ে অন্য যে কোনো একটা আরবিট্রারি CN হতে পারতো আর কি, যেখানে বেসিক্যালি তোমার ওই CNটা মানে তোমার 360 ডিগ্রি মাইনাস এন এতটা রোটেশন যদি করা হয় আর কি, হ্যাঁ, তাহলে তার করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো কী হবে এইটা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার আছে। সেই জন্য আমরা ওইটা নিয়ে একটু জাস্ট কথাবার্তা প্রথমে বলে নিই। তাহলে আমরা যেটা নিয়ে কথাবার্তা বলতে চাইছি প্রথমেই, সেটা হচ্ছে যে একটা জেনারেল অ্যাপ্রোচ বের করা টু ফাইন্ড দ্য ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। ফাইন্ড দ্য এটা জেনারেল অ্যাপ্রোচ টু ফাইন্ড দ্য ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। আচ্ছা, দেখো আমি ওই তোমার 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কি করবো আর কি, মানে আমি যেটা চাইবো সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এইগুলো নিয়ে আমরা জাস্ট আলোচনা করছি। তার মানে বেসিক্যালি আমি যেটা বলছিলাম যে তুমি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করো, মানে ধরো এরকম একটা গল্প যে তুমি কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আছে, এটা যদি এক্স ডিরেকশন হয়, এটা যদি ওয়াই ডিরেকশন হয়, এটা যদি জেড ডিরেকশন হয়, একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করো, তাহলে পি, যে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে তোমার এক্স ওয়াই জেড এইটা, হ্যাঁ। এবারে আমি একটা সিমেট্রি অপারেশন কাজ করবে পি এর উপরে, তাহলে সেই পয়েন্টটাকে অন্য একটা পয়েন্টে ধরো পৌঁছে যাবে। তার মানে একটা জাস্ট একটা সিমেট্রি অপারেশন, সেটা অ্যাজিভ যেন এই পি ভেক্টর, যেটা পি ভেক্টরের উপরে কাজ করছে, যার পজিশন কোঅর্ডিনেট হচ্ছে তোমার এইটা, সেইখান থেকে সে অ্যাকচুয়ালি যাবে কোথায় না, একটা ওই ইকুইভ্যালেন্ট একটা পার্টিকুলার পয়েন্টেই পৌঁছাবে। সেই পার্টিকুলার পয়েন্টটা তুমি ফর দ্য টাইম বিং তুমি নাম দিতে পারো পি প্রাইম, যার কোঅর্ডিনেটটা হয়ে গেছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। এবারে কোন ম্যাট্রিক্সটা এর উপরে কাজ করলে তুমি এই পার্টিকুলার জায়গাটা পৌঁছাতে পারছো আর কি। সেটা আমরা জাস্ট মানে আগের দিন বলেছিলাম যে অ্যাকচুয়ালি তুমি দেখো যে কোন কোঅর্ডিনেটটা মানে এক্স ওয়াই জেডটা বেসিক্যালি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমে যাচ্ছে, এবার কোন ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে সেটা তুমি পেতে পারো আর এটা জাস্ট মূলত জিনিসটা দরকার আছে। আচ্ছা, তাহলে পরপর করে জিনিসগুলোকে দেখা যাক। সেটা হচ্ছে এই যে দেখো তুমি প্রথমেই যদি মানে এই আমার দরকার হচ্ছে এই যে সিমেট্রি অপারেশনসটা অ্যাকচুয়ালি কি, তার উপরে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা সার্টেনলি ঠিক হবে। তাহলে প্রথমেই যে কাজটাকে করবো সেটা হচ্ছে একটা যদি বলি যে বেসিস যেটা বললাম এটা হচ্ছে এক্স ওয়াই জেড, মানে আমি একটা C2b পয়েন্ট গ্রুপের জন্য এই কাজটা আমি তোমাকে করে দেখিয়েছি। এখন একটা জেনারেলি জাস্ট আমি জিনিসটাকে দেখাতে চাইছি। তাহলে প্রথমে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর আইডেন্টিটি এলিমেন্ট সেটাকে একটু দেখে নিচ্ছি। প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর আইডেন্টিটি এলিমেন্ট, সবটাই 3 ডাইমেনশনে কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে কি হচ্ছে দেখো, যে আমি ওই যে পার্টিকুলার পয়েন্টটা কনসিডার করছি পি, যেটা তোমার ধরো যে কোঅর্ডিনেটগুলো আমি এক কাজ করি এক্স ওয়াই জেডটাকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এরকম না করে আমি ধরে দিচ্ছি প্রথমে ছিল এটা x1, এটা y1, এটা z1, মানে কোঅর্ডিনেটটা এক্স ওয়াই জেড না ধরে আমি এটাকে ধরে দিচ্ছি স্পেসিফিক কোঅর্ডিনেট x1 y1 z1, x1 y1 z1, এটা হচ্ছে তোমার করসপন্ডিং ওই ভেক্টরটা, ঠিক আছে তো।
আর এবারে এই অপারেশনটাকে কাজ করানো হচ্ছে, ই অপারেশনটাকে কাজ করানো হচ্ছে, ই অপারেশনটাকে কাজ করানো হচ্ছে, আমি ই ভেক্টর এইরকম ভাবে লিখছি ধরো এটা। আচ্ছা, এবারে ই তো কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট, এটা হচ্ছে আইডেন্টিটি অপারেশন বা আইডেন্টিটি এলিমেন্ট যাই বলো, আইডেন্টিটি এলিমেন্ট না বলে আমি এখানে আইডেন্টিটি অপারেশন বলছি। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে এ কোথায় নিয়ে যাবে না, ইন প্রিন্সিপাল তার নিয়ে যাওয়ার কথা হচ্ছে x2 y2 z2 তে, কিন্তু যেটা ব্যাপার এইটা কিন্তু তোমার x1 y1 z1ই হবে, মানে এমনিতে কোন একটা সিমেট্রি অপারেশন কোন একটা তোমার ওই পজিশন ভেক্টরের উপরে কাজ করলে এগুলো পাল্টানোর কথা, x1 টা x2 হওয়ার কথা, y1 টা y2 হওয়ার কথা, z1 টা z2 হওয়ার কথা, কিন্তু যেহেতু এটা আইডেন্টিটি অপারেশন কিন্তু কিছু পাল্টায় না, অর্থাৎ x2 টা x1 এর সঙ্গে সমান, y2 টা y1 এর সঙ্গে সমান, z2 টা z1 এর সঙ্গে সমান। আগে তা যদি হয় তার মানে বেসিক্যালি দাঁড়াচ্ছে দেখো যে তুমি x2 যেটা পেলে সেই x2 টাকে তুমি এখন লিখতে পারছো জাস্ট 1 ইন্টু x1 প্লাস 0 ইন্টু y1 প্লাস 0 ইন্টু z1, মানে যে x2 টা x1ই হয়ে গেছে সেটা তুমি এইরকম একটা ইকুয়েশন দিয়ে লিখতে পারছো। y2 টাকে তুমি লিখতে পারবে কেমন করে, 0 ইন্টু x1 প্লাস 1 ইন্টু y1 প্লাস 0 ইন্টু z1 এরকম ভাবে। আর z2 টাকে কেমন করে লিখতে পারছো, 0 ইন্টু x1 প্লাস 0 ইন্টু y1 প্লাস 1 ইন্টু z1 এরকম ভাবে। তুমি যদি একটা জাস্ট ইকুয়েশনের মতো করে লেখো তাহলে এরকম ভাবে লিখবে। আর এইটা কি, এই যে ইকুয়েশনটা এটা হচ্ছে তোমার বেসিক্যালি সাইমালটেনিয়াস ইকুয়েশন, এইটা তিনটে সাইমালটেনিয়াস ইকুয়েশন এইটা। এবারে দিস ক্যান বি written in the form of a matrix equation. It can be written in the form of a matrix equation. এবং সেটা কেমন করে তুমি লিখবে, এই যে ফর্ম অফ এ ম্যাট্রিক্স ইকুয়েশনটা সেটা কেমন দেখতে না, সেটাই আমি আগের দিন একদম করে দিচ্ছিলাম সরাসরি, যে তোমার x2 y2 z2 তুমি এদিকে লিখবে, এটা তুমি কেমন করে পাচ্ছ না, একটা 3x3 ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আছে আর তারপরে তোমার জাস্ট আসছে x1 y1 z1, তার মানে ভেক্টরটাকে তুমি জাস্ট এরকম একটা কলাম ম্যাট্রিক্স হিসেবে লিখেছো x1 y1 z1 পজিশন ভেক্টরটাকে, সেখান থেকে তুমি পাচ্ছ x2 y2 z2, এবং এটাকে পেতে গেলে এই তিনটে ইকুয়েশনের তোমাকে যা শরণাপন্ন হতে হচ্ছে, তাই তিনটে ইকুয়েশনকে কাজে যদি লাগা তার মানে বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে 1 0 0 0 1 0 আর 0 0 1। দেখো এই হচ্ছে করসপন্ডিং, এই যে সাইমালটেনিয়াস তিনটে ইকুয়েশন পেয়েছো তার করসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা। ঠিক আছে, তার মানে এই যে ম্যাট্রিক্সটা 3x3 স্কোয়ার ম্যাট্রিক্স যেটা, এইটা অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর দ্য আইডেন্টিটি অপারেশন ই। তার মানে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে তোমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স of identity operation E in the three-dimensional matrix representation is given as, এটাকে আমি জাস্ট এইরকম ভাবে নাম দিই, হ্যাঁ টিই এরকম একটা সিম্বল দিই, আগের দিনে এরকম সিম্বল আমি ইউজ করছিলাম সেই জন্য 1 0 0 0 1 0 0 0 1। এটা আর একটা জিনিস আমি করে রাখছি, এটা আমার খুব কাজে লাগবে, সেই জন্য ক্যারেক্টার, যেটা ক্যারেক্টার অফ ই, মানে এই থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে ক্যারেক্টার অফ ই সেটা হচ্ছে এরকম ভাবে লিখতে হয়, কাই সাফিক্স লিখতে পারো, ব্র্যাকেটও লিখতে পারো, কাই অফ ই আর কি। এটা অনেক সময় ব্র্যাকেটের মধ্যে লেখে বা সাফিক্স হিসেবে লেখে, সেটা কি না সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে এই যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা তার ট্রেস বেসিক্যালি, মানে এটা হবে, এটাকে এইভাবে লিখতে পারো তুমি ট্রেস অফ টিই, এইটা এইটা মানে এই যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা তার বেসিক্যালি ট্রেসটা, সেটা কত হচ্ছে 1 + 1 + 1, মানে বেসিক্যালি এটা তোমার 3 হয়ে যায়। এই ক্যারেক্টারগুলো আমি করে রাখছি, মনে হবে যে ক্যারেক্টারগুলো কেন করে রাখছে, কি বা ইউটিলিটি আছে, না দেখবে ইউটিলিটি কিছুক্ষণ পরেই তুমি বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি ওটাই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট।
যে ব্যাপারটা। আচ্ছা, এবার নেক্সট চলে আসো। তাহলে আমরা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর দ্য আইডেন্টিটি এলিমেন্ট করলাম, যেটা আগের দিন করেছি, আগের সাথে বেসিক্যালি কোনো তফাৎ নেই। নেক্সট সেটা হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর দ্য প্লেন অফ সিমেট্রি, যেগুলো অ্যাক্সিসগুলো আমি মানে প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রিগুলো পরে করছি, আগে প্লেনটাকে করে নিই। নেক্সট হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর প্লেন অফ সিমেট্রি। আচ্ছা, প্লেন অফ সিমেট্রি মানে বেসিক্যালি এগুলো তো রিফ্লেকশন প্লেন। আচ্ছা, এবার রিফ্লেকশন প্লেনটা দেখো, সেটা তুমি কোন প্লেন ধরবে তার উপরে কিন্তু জিনিসটা নির্ভর করে। আমি এখন ফর দ্য সেক অফ সিম্পলিসিটি এখন ধরে নিচ্ছি যে প্লেনগুলো ওই এক্স ওয়াই বা এক্স জেড বা ওয়াই জেড এই টাইপের প্লেন, সেটা ধরে দিয়ে আমি জাস্ট করছি। তো অন্য রকমের যদি প্লেন হয় তাহলে তোমাকে কিন্তু একটা পরিষ্কার ধারণা থাকতে হবে যে এক্স ওয়াই জেডটা অ্যাকচুয়ালি কেমন করে চেঞ্জ হচ্ছে। তাহলে আমি জাস্ট এখানে মানে তিনটে প্লেন নিয়ে জাস্ট এখানে আলোচনা করব। মানে উই কনসিডার থ্রি প্লেনস, একটা হচ্ছে সিগমা এক্স জেড, সিগমা ওয়াই জেড, আগে এক্স ওয়াইটা লিখে দেওয়া হচ্ছে, এক্স ওয়াই, এক্স জেড আর ওয়াই জেড, এই তিন রকমের প্লেন নিয়ে জাস্ট আমরা বেসিক্যালি আলোচনা করছি। হ্যাঁ, থ্রি প্লেনস অফ সিমেট্রি, আর তিনটে প্লেন বললে ভুল হবে, আমরা তিনটে প্লেনস অফ সিমেট্রি নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে সিগমা এক্স ওয়াই, সিগমা এক্স জেড, সিগমা ওয়াই জেড, এরকম। দেখো এবার এখানে বলে দিই, কিন্তু সবসময়ই যে এই যে সিমেট্রি প্লেনগুলো তুমি কনসিডার করবে সেটা আইদার এক্স ওয়াই প্লেন, না হলে এক্স জেড প্লেন, না হলে ওয়াই জেড প্লেন হবে, এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, এটা আমি বারবার বলছি, তুমি যে সবসময় যে এইটা এরকমই ধরতে হবে কিন্তু কখনো যে একদম এটাই যে মানে একটাই ইউনিক চয়েস সেরকম না। হয়তো ঠিক আছে তুমি একটা প্লেন না হয় হয়তো তুমি তোমার মতো করে ঠিক করতে পারলে, সিমেট্রি প্লেনগুলো সেগুলো অনেক সময় হতে পারে যে তোমার অনেক ক্ষেত্রেই তুমি দেখবে সেটা এক্স ওয়াই বা এক্স জেড বা ওয়াই জেড কাউকে হয়তো কন্টেন্ট করছে না, মানে তুমি কোনটা আগে ঠিক করছো। তুমি কিন্তু আগে থেকে তুমি ওই অ্যাক্সিসগুলোকে ফিক্সড করে নাও, সেখানে পরে তুমি মলিকুলটা আঁকলে হ্যাঁ তখন যে সমস্ত প্লেনগুলো এই তিনটে প্লেনের সঙ্গে কোয়েনসাইড করবে, এটা কিন্তু সবসময় হয়তো হবে না। ঠিক আছে, দেখ আমরা সহজে মানে সিম্পলিসিটির জন্য আমরা এই তিনটে জাস্ট করে রেখে দিই, ঠিক আছে। আচ্ছা দেখো, তুমি এই যে পি পয়েন্টটা তুমি কনসিডার করেছিল, প্রথমে একটার পর একটা করা যায়। পি পয়েন্টটা যার কোঅর্ডিনেট ছিল এক্স ওয়ান, ওয়াই ওয়ান, জেড ওয়ান, সেইটা তোমার ওই এই ধরো সিগমা এক্স ওয়াই, ধরো এই অপারেশনটা এর উপরে কাজ করছে। কাজ করলে কি দেবে? কাজ করলে ইন প্রিন্সিপাল দেওয়ার কথা হচ্ছে এক্স টু, ওয়াই টু, জেড টু দেওয়ার কথা। কিন্তু এইটা অ্যাকচুয়ালি কি, এটা বোঝার চেষ্টা করো। যদি তোমার এক্স ওয়াই প্লেন কাজ করে তাহলে কিন্তু মানে এক্স আর মানে এক্স ওয়াই প্লেনে যারা আছে তারা তো পাল্টাবে না। তাহলে এক্স ওয়াই প্লেনে যারা আছে তারা যদি না পাল্টায় তাহলে এক্স ওয়ানটা এক্স ওয়ান থেকে যাবে, ওয়াই ওয়ানটা ওয়াই ওয়ান থেকে যাবে, কিন্তু জেড ওয়ানটা কি হবে? আর জেড ওয়ানটা দেখো তুমি এক্স ওয়াই প্লেনের অ্যাবাউটে তুমি রিফ্লেকশনটা নাও, মানে সিগমা এক্স ওয়াই মানে কি এক্স ওয়াই প্লেনের রেসপেক্ট তুমি রিফ্লেকশন নিলে, তাহলে জেডটা যেদিকে ছিল জেডটা কিন্তু উল্টো দিকে চলে যাবে, অর্থাৎ এটা মাইনাস জেড ওয়ান হয়ে যাবে। তাহলে এইটা বোঝার চেষ্টা করো যে সিগমা এক্স ওয়াই যদি পি এক্স ওয়াই জেড এর উপরে কাজ করে, তুমি জাস্ট ওই মনে মনে ভাবো না, তিনটে ভেক্টর তুমি কনসিডার করো, তিনটে ইউনিট ভেক্টর আই জে কে এরকম আর কি। তুমি জাস্ট এবারে এক্স ওয়াই মানে আইটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াইটা হচ্ছে যেটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর জেডটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস কেটা। এবার তুমি এক্স ওয়াই প্লেনে তুমি একটা রিফ্লেকশন নাও না, দেখো প্লাস জেডটা মাইনাস জেডের দিকে চলে যাচ্ছে, আর এক্স ওয়াইগুলো কিন্তু যেমন ছিল তেমন রয়ে যাচ্ছে। সেই জন্য যেটা ওই অ্যাকচুয়ালি এক্স টু ওয়াই টু জেড টু হওয়ার কথা, সেই এক্স টু ওয়াই টু জেড টুটা কিন্তু এরকম যে এক্স টুটা মানে এক্স ওয়ানটা কিছু পাল্টায়নি, অর্থাৎ এক্স টু আর এক্স ওয়ান সমান রয়ে গেছে, ওয়াই টুটা কিছু পাল্টায়নি, ওয়াই ওয়ানটা কিছু পাল্টায়নি, অর্থাৎ ওয়াই টু ইকাল টু ওয়াই ওয়ান হয়ে গেছে, কিন্তু জেডটা পাল্টে গিয়ে তোমার মাইনাস জেড ওয়ান হয়ে যাচ্ছে, তাই তো? মানে রিফ্লেকশন করলে কিন্তু এক্স ওয়াই প্লেনে যারা আছে তারা কিছু চেঞ্জ হবে না, কিন্তু জেড অ্যাক্সিসে যেটা আছে সেইটা কিন্তু তোমার রিফ্লেক্টেড হয়ে যাবে বা অন্য ডিরেকশনে চলে যাবে। ঠিক আছে, তাহলে পরিষ্কার তো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে আমি কি লিখতে পারি? ওই তুমি যদি সাইমালটেনিয়াস ইকুয়েশনের মতো করে লেখো, তাহলে এক্স টুটাকে লিখবো, ওয়াই টুটাকে লিখবো,
জেড টুটাকে লিখবো, তাহলে এক্স টুটা কি হয়েছে না এক্স টুটা এক্স ওয়ানই হয়েছে, তুমি এটাকে লিখতে পারো 1 ইন্টু এক্স ওয়ান প্লাস 0 ইন্টু এক্স টু প্লাস 0 ইন্টু এক্স টু না 0 ইন্টু ওয়াই ওয়ান, জিরো ইন্টু ওয়াই ওয়ান প্লাস 0 ইন্টু জেড ওয়ান, ওয়াই টুর ক্ষেত্রে হচ্ছে 0 ইন্টু এক্স ওয়ান প্লাস 1 ইন্টু ওয়াই ওয়ান প্লাস 0 ইন্টু জেড ওয়ান, লাস্টেরটা হচ্ছে 0 ইন্টু এক্স ওয়ান প্লাস 0 ইন্টু ওয়াই ওয়ান প্লাস প্লাস না মাইনাস -1 ইন্টু জেড ওয়ান। এটা তাহলে এইটা হলো তোমার সাইমালটেনিয়াস ইকুয়েশনস গুলো। এটা তাহলে এবারে সাইমালটেনিয়াস ইকুয়েশন যদি এটা হয় তাহলে ম্যাট্রিক্স ফর্মে জিনিসটা কেমন দাঁড়াবে না, ম্যাট্রিক্স ফর্মে জিনিসটা দাঁড়াবে হচ্ছে তোমার ইন ম্যাট্রিক্স ইকুয়েশন ফর্ম, তোমার এটা কেটা তৈরি হয়েছে তোমার বেসিক্যালি, আমি কিন্তু এইভাবে ভাবি এক্স টু ওয়াই টু জেড টু, এইটা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান 1 0 0 0 1 0 আর 0 0 -1, এটা তাহলে এখান থেকে পরিষ্কার যেটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর সিগমা এক্স ওয়াই, এটা হচ্ছে এই 3/3 ম্যাট্রিক্সটা 1 0 0 0 1 0 0 0 -1, এটা। আর ট্রেসটা কি হবে, ট্রেস বলছি ক্যারেক্টার একবারে বলে দিই, ক্যারেক্টার অফ সিগমা এক্স ওয়াই, যেটা হচ্ছে কাই অফ সিগমা ব্র্যাকেট না সাফিক্স, আগেরটা তো সাফিক্স হিসেবে দিই, আমরা সাফিক্স হিসেবে দিই থ্রু আউট, কাই অফ সিগমা এক্স ওয়াই, সেটা হচ্ছে তোমার +1 হয়ে যাচ্ছে, মানে দুটো +1 আছে একটা -1 আছে, তাহলে যোগ করলে সেটা তোমার +1 হয়ে যাচ্ছে। আচ্ছা সিমিলারলি তুমি যদি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর সিগমা এক্সজেড করতে, সিগমা এক্সজেড, এটা কি হবে, দেখো এখানে যেটা হবে মানে এর সঙ্গে কম্পেয়ার করে দেখো, এখানে এক্স আর জেড পাল্টাবে, শুধু ওয়াইটা পাল্টাবে, তাহলে 1 0 0 0 -1 0 0 0 1, এইটা, এবং সেখান থেকে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা হয়ে গেল, এবং তার সঙ্গে ক্যারেক্টার যেটা ক্যারেক্টার অফ সিগমা এক্সজেড, সেটা আবার সেই +1ই হচ্ছে। আর একই রকমভাবে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অফ সিগমা ওয়াইজেড, সেটা কি হবে, তোমার এখানে এক্সটা পাল্টে গেল -1 0 0, আর ওয়াই আর জেডটা পাল্টাবে না, এটা হলো। আর ক্যারেক্টার ফর সিগমা ওয়াইজেড, সেটা আবার সেই +1 হলো। তাহলে দেখো যে তিনটে যে আমি প্লেন কনসিডার করলাম, একটা হচ্ছে এক্স ওয়াই, একটা ওয়াই জেড, একটা জেড এক্স, হ্যাঁ, এই তিনটে যে মানে প্লেন অফ সিমেট্রি আর কি, তার জন্য করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো এবং তার যে করসপন্ডিং ক্যারেক্টারগুলো কি হবে 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে, সেটা তুমি পরিষ্কারভাবে বুঝে যেতে পারছো। ঠিক আছে, এটা কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো, আচ্ছা এবারে নেক্সট চলে আসছি তোমার সেন্টার অফ সিমেট্রি। বা ইনভার্সন সেন্টার আর কি, সেন্টার অফ সিমেট্রি বা ইনভার্সন সেন্টার যেটা, সেটাই করে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা কি হবে এবার একটুখানি বুঝে নিচ্ছি। দেখো এক্ষেত্রে তো খুব ব্যাপার, ইনভার্সনটাকে যদি তুমি আই দিয়ে এক্সপ্রেস করো, তাহলে আই অপারেশনটা যদি তোমার পি x1 y1 z1 এর উপরে কাজ করে, সে কি দেবে না পি
x2 y2 z2 দেবে, যেটা বেসিক্যালি কি না, দেখো ইনভার্সন করলে জাস্ট কোঅর্ডিনেটগুলো জাস্ট মাইনাস হয়ে যায়, -x1 -1 হয়ে -z1 হয়ে যাবে। এটা মানে ইনভার্সন, মানে অ্যাকচুয়ালি সেন্টার অফ সিমেট্রি বা ইনভার্সন সেন্টারের তো ডেফিনেশনই এইটা, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আর কোঅর্ডিনেট XYZ, তুমি যদি ইনভার্সনটাকে কাজ করো তাহলে -x -y -z তোমার একটা ইকুইভ্যালেন্ট জাস্ট অ্যাটম থাকবে, এটা বা ইকুইভ্যালেন্ট পয়েন্ট থাকবে। এটা তাহলে জিনিসটা এরকম হবে, মানে যদি ইনভার্সনটা PXY x1 y1 z1 এর উপরে কাজ করা হয় তাহলে আলটিমেটলি তুমি দিনের শেষে -x1 -y1 -z1 এ গিয়ে পৌঁছাবো। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তোমার সাইমালটেনিয়াস ইকুয়েশনস যেগুলো, সেগুলো এরকম করে তোমাকে লিখতে হবে যে x2টা তুমি যেটা পাচ্ছ -x1 প্লাস 0, মানে কিভাবে না লিখে -1 ইন্টু x1 প্লাস 0 ইন্টু x2, 0 ইন্টু y1 প্লাস 0 ইন্টু z1, y2টা হচ্ছে 0 ইন্টু x1 প্লাস -y ইন্টু y1 প্লাস 0 ইন্টু z1, y3টা হচ্ছে 0 ইন্টু x1 প্লাস 0 ইন্টু y1 প্লাস -1 ইন্টু z1, এরকম। এটা তাহলে এটা যদি তুমি মানে ইন ম্যাট্রিক্স ইকুয়েশন এটা কেমন হবে, ম্যাট্রিক্স ইকুয়েশন তুমি এটাকে লিখবে x2 y2 z2 ইকুয়াল টু -1 0 0 0 -1 0 0 0 -1, এটা আবার x1 y1 z1। দেখো C2B পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে যখন স্পেসিফিক এক্সাম্পলটা আমি করেছিলাম সেখানে কোনো ইনভার্সন সেন্টার ছিল না, সেখানে ইনভার্সনের যে করসপন্ডিং ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আমাদের ওখানে জানার দরকার পড়েনি। কিন্তু এক্ষেত্রে আমি যে জেনারেল যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো বের করছি বলছি না, সেখানে কিন্তু এটা তোমাকে জাস্ট কাজে লাগাতে হচ্ছে। তাহলে পরিষ্কার যেটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স যেটা হলো ফর সেন্টার অফ সিমেট্রি টি ধরো I, এটা হচ্ছে -1 0 0 0 -1 0 0 0 -1, এটা আর ক্যারেক্টার I in this matrix representation এটা যে কাই I, সেটা তোমার -3 হয়ে যাবে। ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। স্যার আচ্ছা, নেক্সট চলে এসো ট্রান্সফরমেশনাল ম্যাট্রিক্স ফর প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি। মানে একটা তো অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, আর এটা প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি। আমি প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি মানে CN গুলোর জন্য করছি, ট্রান্সফরমেশনাল ম্যাট্রিক্স ফর প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি। আচ্ছা দেখো এইখানে একটা ব্যাপার আছে, যে আগের ক্ষেত্রে যখন C2B পয়েন্ট গ্রুপ ছিল তখন তোমার না ওই 180 ডিগ্রি রোটেশন, মানে তুমি ওটাকে যেন সেই রিফ্লেকশনের মতো করেই ভাবো, বা মানে খুব সহজ ছিল ব্যাপারটা, যে কে কোথায় যাচ্ছে ব্যাপারটা বোঝা অনেক সহজ ছিল। এবং ওখানে যেটা হয়েছিল যে তুমি অফ ডায়াগোনাল এলিমেন্টগুলো ওই পার্টিকুলার কেসে তুমি কিন্তু জিরোই করতে পেরেছিলে। হ্যাঁ, মানে সবসময় মানে এখানে দেখো যে সমস্ত ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনগুলো এখন পর্যন্ত আমি লিখেছি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তোমার দেখো ওই অফ ডায়াগোনাল যে এলিমেন্টগুলো ফর দ্য ট্রান্সফরমেশনাল ম্যাট্রিক্স সেগুলো সব জিরো। আর C2B পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে যখন তুমি ওই C2 যেটা আছে আর কি তার জন্য ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স করেছে, সেটাও তোমার ওই রকম ডায়াগোনাল ম্যাট্রিক্সই হয়েছিল। কিন্তু এখন যেটা ইম্পর্টেন্ট, যে যদি তোমার অ্যাঙ্গেল অফ রোটেশনটা তোমার 180 ডিগ্রি না হয়ে অন্য কিছু হয়, তাহলে কিন্তু জাস্ট তোমাকে ওই x1 y1 z1 ট্রান্সফর্ম করে কোথায় গেল সেটা শুধুমাত্র x1 বা শুধুমাত্র y1 বা শুধুমাত্র z1 দিয়ে তুমি নাই বোঝাতে পারতে পারো।
পার্টিকুলার কেসে অনেক সময় যেটা হতে পারে সেটা হচ্ছে এই যে যে এক্স টু যেটা তৈরি হলো সেখানে তো এক্স ওয়ান এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান দুজনেই আছে, বা অ্যান্ড সো অন ইত্যাদি। তখন এখন আর দেখবে তোমার এই ডায়াগোনাল ম্যাট্রিক্স তুমি শুধু পাবে না, অফ ডায়াগোনাল এলিমেন্ট কিন্তু থেকে যেতে পারে। দিস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটা কাজ করি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, আমি ধরে নিচ্ছি যে যে অ্যাক্সিসটা আমি এখানে কনসিডার করছি সেটা জেড কে কন্টেন্ট করছে সেটাই ধরছি, মানে মানে একটা আমি একটু ওখানে সিম্পলিসিটির জন্য করছি আর কি, যে আমি একটা অ্যাক্সিস কনসিডার করছি যে অ্যাক্সিসটা হচ্ছে তোমার জেড কে কন্টেন্ট করে। তাহলে জাস্ট আমি বলছি যে উই ওয়ান্ট টু ফাইন্ড দ্য থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন of Cn ব্র্যাকেটে জেড করলাম which is along z axis। মানে আমি এটা কিন্তু জেড অ্যাক্সিস বরাবর জাস্ট আছে, মানে জেডটা পাল্টাবে না, যা হবে যা পাল্টাবে এক্স ওয়াই পাল্টাবে, আমি সেটা রেসপেক্টিভ দেখছি। এটা ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, কিন্তু সবসময় এরকম হবে এরকম কিন্তু নয়। মানে তোমার যে যে কোন আমি ধরো ঠিক আছে মলিকুলার অ্যাক্সিস থেকে না জেড অ্যাক্সিস বরাবর ধরলাম, কিন্তু তার জন্য একটা না হয় ওই বরাবর চলে গেল, কিন্তু কারো যদি আরও অনেক তোমার মানে মানে প্রিন্সিপাল অ্যাক্সিস ছাড়াও যদি মোর দ্যান ওয়ান প্রিন্সিপাল অ্যাক্সিস, ধরো আমি কথার কথা বলছি, ধরো অত বাদ দাও, তুমি ধরো এর ক্ষেত্রে ভাবছো, তুমি ধরো একটা টেট্রাহেড্রাল মলিকুল CCl4 এর ক্ষেত্রে ভাবছো, তার ক্ষেত্রে 4টে সিথি আছে, তাহলে একটা সিথিকে না হয় তুমি জোর করে না হয় জেড বরাবর তুমি না হয় নিয়ে নিলে, কিন্তু বাকিগুলো কি হবে, বাকিগুলো তো জেড বরাবর থাকবে না। অর্থাৎ ঠিক আছে অ্যামোনিয়ার ক্ষেত্রে একটা সিথি আছে, তুমি বললে যে ঠিক আছে এই অ্যাক্সিসটা হচ্ছে তোমার বেসিক্যালি জেড অ্যাক্সিস বরাবর, কিন্তু যার ক্ষেত্রে মোর দ্যান ওয়ান সিথি অ্যাক্সিস আছে যেমন টেট্রাহেড্রাল মলিকুলের ক্ষেত্রে, যেমন CH4 বা CCl4 এর ক্ষেত্রে, তার ক্ষেত্রে তুমি তো গ্যারেন্টি দিয়ে করতে পারো না যে না সমস্ত প্রপার অ্যাক্সিসগুলো তারা যে অ্যালাউন জেড বরাবর যাবে, ঠিক আছে। কিন্তু আমি এখানে কিভাবে করতে হয় সেটাকে বোঝানোর জন্য আমি একটা সহজ সিচুয়েশন ধরছি যে আমার CN অ্যাক্সিসটা অ্যাবাউট জেড বরাবর সে বেসিক্যালি রোটেট করছে। আর এবারে কথাটা কথা যে CN যখন বলছি তাহলে এই অ্যাঙ্গেল অফ রোটেশন, যেটা অ্যাঙ্গেল অফ রোটেশন, আর অ্যাঙ্গেল অফ রোটেশনটা লেসে তুমি যদি ফাই বলো, অ্যাঙ্গেল অফ রোটেশন তুমি যদি ফাই বলো, তাহলে সেই ফাইটা কিন্তু হতে হবে কতটা না 360 ডিগ্রি ডিভাইডেড বাই এন, মানে এই এতখানি অ্যাঙ্গেল তুমি রোটেট করলে তবে ইকুইভ্যালেন্ট কনফিগারেশন তোমার ফিরে আসবে, তাই তো। এটা অ্যাঙ্গেল অফ রোটেশন হচ্ছে তোমার, যদি আমি ফাই সেটাকে বলি তাহলে 360 ডিগ্রি বাই এন। যেমন ধরো তোমার C2 যদি থাকতো, তা তুমি 2 দিয়ে ভাগলে 180 ডিগ্রি রোটেশন করতে হবে অ্যান্ড সো অন। আর এবারে যেটা কথা হচ্ছে যে যেহেতু অ্যাজ দ্য অ্যাক্সিস contains the z axis, the z coordinate does not change when CnZ is applied। এটা বুঝতে পারছো যে যেহেতু তোমার বলছি CnZ তার z অ্যাক্সিসকে কন্টেন্ট করছে, হ্যাঁ, মানে মানে অ্যাক্সিস মানে বলছি প্রিন্সিপাল অ্যাক্সিস, যেটা মানে প্রিন্সিপাল অ্যাক্সিসটা কন্টেন্ট করছে যেহেতু জেড অ্যাক্সিসকে, মানে প্রপার অ্যাক্সিস অফ রোটেশনটার কথা বলছি আর কি, যেটা জেড অ্যাক্সিসকে কন্টেন্ট করছে, সেখানে জেড কোঅর্ডিনেট ডাজ নট চেঞ্জ when CnZ is applied, but x and y coordinate must change। We want to see the effect of CnZ on the xy coordinate only। আমি এইটুকু শুধু দেখছি। আচ্ছা, সেটাকে বুঝবে কি করে তুমি দেখো, তুমি জেডটাকে তুমি জাস্ট ভুলে যাও, মানে জেডটাকে নিয়ে অত মাথা ঘামাতে হবে না, আমি জাস্ট আমার আঁকার সুবিধের জন্য আমি XY প্লেনটাকে এইরকম ভাবে জাস্ট দেখালাম, মানে ধরে না তোমার এইটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, জেড একটা তুমি জাস্ট মনে মনে ভাবতে পারতে, জেডটা হচ্ছে ধরে না এই বরাবর আছে, মানে আমরা ইউজুয়ালি কি করি এইটাকে জেড ধরি, এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড ধরি, কিন্তু
একটা জিনিস এখানে বলে নিই যে তোমার ধরাটা কিন্তু ওই অ্যান্টি ক্লকওয়াইজ ধরলেই হবে, মানে এটাকে এক্স এটাকে ওয়াই এটাকে জেড না ধরে তুমি যদি এটাকে এক্স এটাকে ওয়াই এটাকে জেড বলো একই মানে, বা এটাকে এক্স এটাকে ওয়াই এটাকে জেড বলো সে একই মানে। এবার আমার যেহেতু এক্স ওয়াই প্লেনটাকে আমি জাস্ট মূলত দেখতে চাইছি, মানে এক্স ওয়াই গুলিকেই দেখতে চাইছি, জেডটাকে দেখতে চাইছি না, সেখানে আমি ছবিটাকে এরকম করে আঁকবো। আচ্ছা এবারে দেখো তোমার, স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, এক্ষেত্রে আমরা কি স্যার জেডটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস ধরে নিয়েছি, তাই তো? হ্যাঁ জেডটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস ধরে নিয়েছি, হ্যাঁ সেটা মানে ঠিক আছে। মানে যেটা কথা হচ্ছে যে আমি যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসের অ্যাবাউটের রোটেশনটা দেখবো সেই অ্যাক্সিসটাকে জেড অ্যাক্সিস ধরে নিয়েছি, এটা হচ্ছে কথা। মানে যে অ্যাক্সিসের অ্যাবাউটের রোটেশনটাকে দেখবো, মানে সিএনটাকে কাজ করলে তো একটা অ্যাক্সিস প্রথমে চুজ করতে হয় যার অ্যাবাউটে তুমি কত ডিগ্রি ঘোরাচ্ছ, মানে 360 ডিগ্রি বাই এন তুমি ঘোরাচ্ছ। এবার যে অ্যাক্সিসের অ্যাবাউট, যে অ্যাক্সিসটা অ্যাবাউটে তুমি ঘোরাবে বলছো সেই অ্যাক্সিসটা আমার জেড অ্যাক্সিস, এটা আমি ধরে নিয়েছি, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এবারে দেখো তুমি এখানে, এখানে তুমি জাস্ট একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করো, এই হচ্ছে আমার পি পয়েন্ট। তো যে পি পয়েন্টের কোঅর্ডিনেট ছিল হচ্ছে x1 y1 z1, এইটা। এবং ধরে নাও এ তোমার যে অ্যাঙ্গেলটাকে করছে অ্যালং দা, মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে ধরে নাও সেই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা, ঠিক আছে। এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা। আর এই যে লেন্থটা, এই লেন্থটা তুমি একটা ধরতে পারো আর বা কিছু এরকম একটা লেন্থ তুমি ধরতে পারো। তার মানে এখানে একটা পরিষ্কার যে x1টা যেটা ছিল আর কি, সেটা হচ্ছে আর কস থিটা, আর y1টা ছিল হচ্ছে আর তোমার সাইন থিটা। আর জেডটাকে আমার জাস্ট পাল্টানোর দরকার নেই, কারণ আমি জেডটাকে নিয়ে মাথায় ঘামাচ্ছি না, জেডটাকে আমি Z1ই জাস্ট লিখছি। তাহলে দেখো জাস্ট শুরুতে আমি যদি জাস্ট পোলার কোঅর্ডিনেট সিস্টেমে চলে যাই, হ্যাঁ, আর যদি এটা 3 ডাইমেনশনাল পোলারে যাওয়ার কথা, কিন্তু আমি একটা 2 ডাইমেনশনাল পোলারেই আছি, তার কারণটা আমি জেড অ্যাক্সিস নিয়ে মাথায় ঘামাবো না, কারণ অ্যাক্সিসটা জেডকে কন্টেন্ট করছে এটা। আর যদি তোমার এক্স ওয়াই যে তিনটেই পাল্টাতো সেটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে আমি দেবো, তখন কিন্তু তোমাকে 3 ডাইমেনশনাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যেতে হবে। দেখে এটা হচ্ছে যদি এই পার্টিকুলার পয়েন্টের কোঅর্ডিনেট x1 y1 z1 হয়, আর এই যে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা যদি তোমার থিটা হয়, তাহলে x1 হচ্ছে আর কস থিটা, y1 হচ্ছে আর সাইন থিটা, আর জেডটাকে যে z1 হিসেবে লিখছি। আর এবারে কি হলো, হলো যেটা যে তুমি অ্যাকচুয়ালি একটা রোটেশন দিয়েছো। আচ্ছা এবার রোটেশনটা তুমি ক্লকওয়াইজ দিচ্ছ না অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছ, দিস ইজ ইম্পর্টেন্ট। তুমি ধরে নাও রোটেশনটা ক্লকওয়াইজ দিচ্ছ, তাহলে আমি জাস্ট বলছি ক্লকওয়াইজ রোটেশন। রোটেশন কিন্তু ক্লকওয়াইজ দিয়ে আর ইন্টারক্লকওয়াইজ দিয়ে অন্যরকম হতে পারে, আমি এখানে ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছি, ক্লকওয়াইজ রোটেশন বাই অ্যান অ্যাঙ্গেল ফাই। তাহলে আমি এদিকে ক্লকওয়াইজ ফাই অ্যাঙ্গেল রোটেশন দিয়ে দিলাম। তাহলে ফাই অ্যাঙ্গেল যে রোটেশন দিয়ে দিই, তাহলে এইটা পড়ে রইলো কতটা, এই যে এই অ্যাঙ্গেলটা কত, মানে এক্স অ্যাক্সিস অ্যাঙ্গেল, আগে যখন এক্স অ্যাক্সিস অ্যাঙ্গেলটা থিটা ছিল, এখন এক্স অ্যাক্সিস অ্যাঙ্গেলের সঙ্গে থিটাটা কত হলো, অ্যাঙ্গেলটা কত হলো, থিটা মাইনাস ফাই হয়ে গেল এটা। আচ্ছা করার জন্যে এই পার্টিকুলার পয়েন্টটা নতুন একটা জায়গায় চলে এলো, যে পয়েন্টটা তুমি ধরো পি প্রাইম বা কিছু একটা বলছো, যার কোঅর্ডিনেটটা হয়ে গেছে তোমার বেসিক্যালি x2 y2 z2, x2 y2 z2। আচ্ছা z2টা বেসিক্যালি কিন্তু z1 এর সঙ্গে সমান, আমি z2 যদিও লিখেছি, এখানে z2টা কিন্তু z1 এর সঙ্গে সমান, কারণ জেডটা কিছু পাল্টাবে না। তাহলে দেখো তাহলে কি করা হলো না, এই যে মানে এ ভেক্টরটা আছে, পজিশন ভেক্টরটা আছে, তাকে আমি জাস্ট বেসিক্যালি ক্লকওয়াইজ ফাই রোটেশন দিয়ে দিয়েছি। দেওয়ার জন্য হচ্ছে তোমার এই আরের যে লেন্থটা সেটা যেমন ছিল তাই রয়ে গেছে, কিন্তু অ্যাঙ্গেলটা পাল্টে গেছে। অ্যাঙ্গেলটা আগে যেখানে ছিল এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা তোমার থিটা ছিল, এখন এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা তোমার হয়ে গেছে কিন্তু থিটা মাইনাস ফাই। তাহলে এবার খেয়াল করো যে নাও, তাহলে ঘোরানোর পরে নাও নতুন যে কোঅর্ডিনেটটা x2টা সেটা কি হবে না, আর কস অ্যাঙ্গেলটা হয়ে গেছে কত, থিটা মাইনাস ফাই। তাহলে আর, আচ্ছা এবারে কস এ মাইনাস বি এর ফর্মুলা কি, কস এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে কসে কস বি প্লাস সাইনে সাইন বি। এটা কত হচ্ছে দেখো, তুমি এই কস ফাইটাকে আগে নিয়ে নাও, তারপরে থাকছে কত আর কস থিটা একটা পার্ট থাকছে, প্লাস তুমি সাইন ফাইটাকে আগে নিয়ে নাও, তারপরে কি থাকছে আর সাইন থিটা একটা পার্ট থাকছে। আচ্ছা এবারে আগের ইকুয়েশন থেকে দেখো আর কস থিটা হচ্ছে x1, তার মানে একটা কস ফাই x1 হলো, আর আর সাইন থিটা
সেটা কত? সেটা হচ্ছে y1 প্লাস তোমার সাইন ফাই y1 হলো। তাহলে দেখো, তাহলে x2টা এরকম দেখতে হচ্ছে, মানে x2টা তোমার হয়ে গেছে cos ফাই x1 প্লাস সাইন ফাই y1, এরকম তোমার দেখতে হয়ে যাচ্ছে। সিমিলারলি y2টা তাহলে কেমন হচ্ছে না, আর সাইন থিটা মাইনাস ফাই, তাহলে আর সাইনে কস বি মাইনাস কসে সাইন বি ফর্মুলা, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, এটা। তাহলে এটা দেখো কি হচ্ছে না, কস ফাই আর সাইন থিটা মাইনাস সাইন ফাই আর কস থিটা। তাই এটা কস ফাই হলো, আর সাইন থিটাটা কত y1 মাইনাস সাইন ফাই হলো, আর কস থিটাটা কত, সেটা হচ্ছে x1, এটা। তার মানে y2টা কি করে পাল্টালো দেখো, মানে দেখো একটু খেয়াল করো, এখানে যেটা তাহলে হচ্ছে x2টা কিন্তু পেতে গেলে x1 এবং y1 এর কম্বিনেশন লেগেছে, y2টা পেতে গেলেও কিন্তু x1 এবং y1 এর কিন্তু কম্বিনেশন লেগেছে। কিন্তু এর আগে যে কেসগুলো আমরা কনসিডার করেছিলাম সেখানে কিন্তু কারো কোনো কম্বিনেশন লাগছে না, যে কোনো একটা দিয়েই তোমার জাস্ট হয়ে যাচ্ছিল। তার মানে কি হলো দেখো, তার ট্রান্সফরমেশন ইকুয়েশনসগুলোকে তুমি এবারে সামারাইজ করে লেখো। ইকুয়েশন x2 y2 z2, z2টা হচ্ছে তোমার 0 ইন্টু x1 প্লাস 0 ইন্টু y1 প্লাস 1 ইন্টু z1, মানে z2 আর z1 তোমার বেসিক্যালি একই রয়ে গেছে। মানে x2টা কি হলো, x2টা তুমি এটা দেখলে যে cos phi ইন্টু x1 cos phi ইন্টু x1 প্লাস sin phi ইন্টু y1 প্লাস 0 ইন্টু z1। আর y2টা কত হচ্ছে, y2টা হয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস সাইন ফাই ইন্টু x1 মাইনাস সাইন ফাই ইন্টু x1 প্লাস cos phi ইন্টু y1 প্লাস 0 ইন্টু z1। দেখো জাস্ট তুমি এই যে এমনি তো z2টা তো মানে এটা তো বলাই বাহুল্য, মানে z2টা সেটা তোমার z1 এর সঙ্গে সমান, কারণ আমরা z অ্যাক্সিস বরাবর রোটেশন করছি বলে জেডটা কিছু পাল্টাচ্ছে না। তাহলে তুমি জাস্ট এই x2টাকে পাল্টেছো, y2টাকে দেখেছো আর z2টাকে দেখেছো, তাহলে সেই তিনটাকে তুমি একসাথে যদি একটা ট্রান্সফার মানে সাইমালটেনিয়াস ইকুয়েশনের ফর্মে লেখো, তাহলে কেমন দেখতে হচ্ছে না, এরকম দেখতে হচ্ছে, তাই তো? এইটা আচ্ছা, ম্যাট্রিক্স ফর্মে কি হবে এটাকে, এর ম্যাট্রিক্স ফর্ম কি দাঁড়াচ্ছে, এটা x2 y2 z2, সেখানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা এখন দাঁড়ালো দেখো cos phi sin phi 0 মাইনাস sin phi cos phi 0 0 0 1। আর এখানে কি দাঁড়ালো, এটা x1 y1 z1, এটা। তাহলে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা কি দাঁড়াচ্ছে, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স অফ CNZ where nটা হচ্ছে তোমার 60 ডিগ্রি বাই ফাই and rotation is clockwise। তাহলে আমি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বা CNZ করছি, where nটা হচ্ছে 360 ডিগ্রি বাই ফাই and rotation is clockwise is given by এই T CNZ থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে ক্লকওয়াইজ বলে আমি এইরকম ভাবে দিচ্ছি, হ্যাঁ, এটা ক্লকওয়াইজ বোঝানোর জন্য। এইটা সেটা হয়ে গেল কত না, cos phi sin phi 0 মাইনাস sin phi cos phi 0 আর 0 0 1, এইটা। আর ইয়ে ক্যারেক্টারটা কি হবে তাহলে, ক্যারেক্টার অফ CNZ ক্লকওয়াইজ সেটা হচ্ছে তোমার কাই CNZ ক্লকওয়াইজ, সেটা হয়ে যাচ্ছে কত 2 cos phi প্লাস 1। দেখো যা করলাম এখন পর্যন্ত বোঝা গেল কিনা, ঠিক আছে?
বোঝা গেছে? আর এবারে তুমি দেখো একটা একটা তুমি একটা স্পেশাল এক্সাম্পল দেখো। ধরো আমি এর আগের দিন যখন আমি C2Z বলেছিলাম, C2Z মানে কত, যখন C2Z তুমি বলছো এবং ক্লকওয়াইজ রোটেশন তুমি কনসিডার করো, এইখানে ফাইটা কত লিখতে হবে তাহলে? 180 ডিগ্রি। ফাই যদি 180 ডিগ্রি হয় তাহলে পারস্পরিক ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা কি লিখবে তুমি? যদি ক্লকওয়াইজ রোটেশন তুমি নাও, এটা দেখো কিছুই না, এই যে ইকুয়েশনটা আছে তুমি ফাইভের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে কস 180 ডিগ্রি সাইন 180 ডিগ্রি 1 হলো, মাইনাস সাইন 180 ডিগ্রি কস 180 ডিগ্রি, না 1 নয় 0, প্রথম পার্টটা 0, জিরো জিরো, তারপরে হচ্ছে তোমার 0 0 1, এইটা। আচ্ছা এবার কস 180 ডিগ্রির ভ্যালু কত? -1, সাইন 180 ডিগ্রি কত? 0 0 0, কস 180 ডিগ্রি -1 0 0 0 1, এই হয়ে গেল। আচ্ছা এবার ট্রেসটা কত হচ্ছে, এটা মানে ক্যারেক্টারটা কত হবে? ক্যারেক্টার অফ C2Z ক্লকওয়াইজ এটা কি দাঁড়াচ্ছে না 2 cos 5 + 1 বলা হয়েছিল, তাই যে 2 cos 180 ডিগ্রি + 1। আচ্ছা এবারে cos 180 মানে -1, তাহলে -2 + 1, তার মানে বেসিক্যালি এটা -1 হয়ে যায়। এটা এখান থেকে তুমি যোগ করো দেখতে পাচ্ছ। তো দেখো যে C2V পয়েন্ট গ্রুপটাকে এক্সাম্পল হিসেবে ধরে আমার ওখানে তোমার C2Z এই এই প্রপার অ্যাক্সিস অফ রোটেশনটা ছিল, তার জন্য আমি জাস্ট তোমাকে একটা স্পেশাল কেস হিসেবে আগের দিন ওটাকে ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন হচ্ছে যদি তোমার একটা আরবিট্রারি অ্যাঙ্গেল রোটেশন হয়, লেটস সে 5 ডিগ্রি রোটেশনটা হচ্ছে, তাহলে তুমি কেমন করে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে বের করবে এবং তার করসপন্ডিং ক্যারেক্টারটাকে বের করবে, তার কিন্তু আমি জেনারেল ইকুয়েশন বের করে ফেললাম। হ্যাঁ, এবারে তোমার যা বলবে একটা স্পেশাল কেসে, তুমি যদি একটা অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি করো, হ্যাঁ তোমাকে একটা হোমওয়ার্ক দিতে পারি যে অ্যামোনিয়ার ক্ষেত্রে বের করো তুমি জিনিসটা। হোমওয়ার্ক হচ্ছে যে ফাইন transformation matrix and the character of the C3Z clockwise in three-dimensional matrix representation। থ্রি-ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনই হচ্ছে, সেখানে তুমি জাস্ট যেটা করলে C3 যেটা, হ্যাঁ মানে যেটা অ্যামোনিয়ার ক্ষেত্রে থাকে আর কি, সেখানে ওই তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে জেড অ্যাক্সিস তুমি ধরে নাও, তার জন্য ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স তোমার ক্যারেক্টারটাকে বের করো। তোমাকে কিছু করতে বলছি না, যেটা করতে বলছি সেখানে হচ্ছে যে এই ফাইভের জায়গায় 120 ডিগ্রি জাস্ট বসিয়ে দাও, বসিয়ে দিয়ে জাস্ট বের করে দাও। আচ্ছা আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, দেখো যে যদি এমন হতো যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হতো, তাহলে মানে রোটেশনটা ক্লকওয়াইজ না করে যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন তুমি করতে, আরে গল্পটা কেমন করে পাল্টাচ্ছে দেখো। স্যার সেক্ষেত্রে কি স্যার থিটা +5 হয়ে যেত অ্যাঙ্গেল? একদমই থিটা +5 হয়ে যেত। এটা তোমার জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তুমি ধরো শুরুতে এরকম একটা পার্টিকুলার পয়েন্টে ছিলে, পি পয়েন্টে, যার কোঅর্ডিনেট হচ্ছে XYZ, মানে X1 Y1 Z1। ধরে নাও এ যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে তোমার থিটা, এইটা। এবার ট্রান্সফরমেশন করলে তুমি করে অন্য একটা পার্টিকুলার পয়েন্টে পৌঁছালে, পি প্রাইম পয়েন্টে, যার কোঅর্ডিনেট হয়ে গেছে তাহলে X2 Y2 Z2। কতখানি অ্যাঙ্গেল ঘুরিয়েছো না, তুমি ক্লকওয়াইজ 5 অ্যাঙ্গেল ঘুরিয়েছো, তাহলে এখন টোটাল অ্যাঙ্গেলটা কত হলো? টোটাল অ্যাঙ্গেলটা হয়ে গেল থিটা +5, একদমই তাই, থিটা +5। আচ্ছা এবার তা যদি হয় তাহলে একদম এইখানে যেমন করে তুমি করেছো, X2টা কি হবে, X1টা Y2টা কি হবে, এই থিটা -5 এর জায়গায় থিটা +5 তুমি বসিয়ে দেবে। তার মানে তুমি যখন করবে তখন হচ্ছে এখন X2টাকে যখন তুমি করবে আর কি, হ্যাঁ X2টাকে করতে গেলে তোমাকে এটা আর cos থিটা +5 তার মতো করে যা হবে হবে,
y2 যখন তুমি করবে সেটা হচ্ছে r সাইন থিটা প্লাস ফাই, তার মতো করে যা হয় হয় তুমি করবে, আর z2 তোমার z1 এর সঙ্গে তো সমান হবে এটা। আচ্ছা দেখো, এটা তুমি আগের মতো করে যেমন করে করলে তুমি করে দেখতে পারো, অথবা আমি আর অত ঝামেলার মধ্যে না গিয়ে কি করছি দেখো, যে তোমার এই যে মানে অ্যাঙ্গেলটা তুমি জাস্ট এইভাবে ভাবো না, অ্যাঙ্গেলের তো ম্যাগনিচিউডটা একই আছে, শুধু সাইনটা পাল্টে গেছে, তাই না? ম্যাগনিচিউডটা একই আছে, শুধু সাইনটা পাল্টে গেছে। তা তুমি জাস্ট এরকম করে ভাবো না যে এইটাকে জাস্ট এইরকম করে ভাবো, আর কস থিটা মাইনাস মাইনাস ফাই, এরকম করে ভাবো। বা এইটাকে তুমি ভাবো না যে আর সাইন থিটা মাইনাস মাইনাস ফাই, এরকম করে ভাবো না। তার মানে কি, মানে আগের ক্ষেত্রে তোমার মাইনাস দিয়ে তো সব করেছিলে, মাইনাস দিতে করেছিলে তো, আর এখন তার বদলে কি হয়েছে, এখন প্লাস হয়ে গেছে, প্লাসটাকে তুমি মাইনাস আর মাইনাস ফাই ধরো, তার মানে কি ফাইটাকে মাইনাস ফাই দিয়ে রিপ্লেস করলেই হয়ে যাবে, তাই না? তাহলে এই পুরো জিনিসটা তোমাকে হোমওয়ার্ক হিসেবে করতে বলছি। হ্যাঁ, এবার আমি কিন্তু উত্তরটা বলে দিচ্ছি, যে কিছুই না, মানে ফাইনাল রেজাল্টটা কি হবে, ফাইনাল রেজাল্টটা হবে হচ্ছে তোমার জাস্ট ওই ফাইনাল এক্সপ্রেশনে যেখানে ফাই ছিল সেখানে হচ্ছে মাইনাস ফাই করে দেওয়া। তাহলে ফাইনাল রেজাল্টটাকে যে রিপ্লেস ফাই বাই মাইনাস ফাই ইন দ্য ফাইনাল এক্সপ্রেশন। ফাইনাল এক্সপ্রেশন তুমি ফাই এর জায়গায় মাইনাস ফাই বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা কি হবে তাহলে, তাহলে দেখো, তাহলে দেন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স of TNZ with n equal to 360 degree by phi, and for anti-clockwise rotation এটা কি হবে না, t এইরকম ভাবে লিখছি, CN Z, এখন অ্যান্টি ক্লকওয়াইজ মানে উল্টো দিকে এইরকম ভাবে লিখলাম এইটা। তাহলে কি হবে এটা, দেখো এখানে এই যে কস ফাই সাইন ফাই জিরো এগুলো ছিল, সেটা কস অফ মাইনাস ফাই হয়ে গেল। তাহলে কস অফ মাইনাস ফাই সাইন অফ মাইনাস ফাই জিরো, সাইন অফ মাইনাস ফাই কস অফ মাইনাস ফাই জিরো, 0 0 1, তার মানে এটা দাঁড়াবে কস অফ মাইনাস ফাই কস ফাই হয়, কস ফাই মাইনাস সাইন ফাই জিরো মাইনাস সাইন ফাই, না অলরেডি একটা মাইনাস এখানে ছিল না, এখানে মাইনাস ছিল তো অলরেডি, সরি এখানে কিন্তু একটা অলরেডি মাইনাস ছিল, তাই এটা প্লাস হয়ে যাবে আলটিমেটলি। এখানে অলরেডি মাইনাস ছিল, তবে এটা প্লাস হয়ে গেল, কস ফাই 0 0 0 1, দেখো এটা হয়ে গেল। হ্যাঁ, মানে কিছুই না, এইখানে তুমি যেটা করবে যে ফাই এর জায়গায় এটাকে এটা ছিল, ফাই এর জায়গায় তুমি মাইনাস ফাই, তাহলে কস ফাই যেমন আছে চলে যাবে, সাইন ফাই গুলো এইটা মাইনাস সাইন ফাই, এটা প্লাস সাইন ফাই হয়ে গেল এইটা। হ্যাঁ, তাহলে এইটা তোমার দাঁড়িয়ে যাবে। আর ট্রেসটা যেটা হবে, ট্রেস অফ TNZ অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা তোমার কাই TNZ অ্যান্টি ক্লকওয়াইজ যদি তুমি করো, এটা ওই একই থেকে যায়, একটু কস ফাই প্লাস 1 থেকে যায়, ট্রেসটা কিন্তু পাল্টাচ্ছে। দেখো বোঝানো গেছে এটা? হ্যাঁ স্যার। এটা তাহলে এইটা কিন্তু খেয়াল রাখবে, হ্যাঁ তোমাকে এই যে ক্লকওয়াইজ রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন সেটাকে মাথায় রাখবে। হ্যাঁ, আর ওই যেটা নির্ভর করবে মানে এক্সপ্লিসিটলি যদি তোমাকে বের করতে হয়, তাহলে অ্যাঙ্গেলটাকে খেয়াল রাখতে হবে। আর আমি এখানে কিন্তু একটা রেস্ট্রিকশন রেখেছি, সেটা হচ্ছে যে তোমার যে অ্যাক্সিসটা তুমি কনসিডার করছো সেটা জেডকে যেন কন্টেন্ট করে। অনেক ক্ষেত্রে সেটা হবে, কিন্তু সব ক্ষেত্রে কি সেরকম হবে এরকম নয়, যেটাকে কন্টেন্ট নাও করতে পারে, যেটাকে যদি কন্টেন্ট না করে তখন জিনিসটা অনেকটা বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, তখন শুধু এক্স ওয়াই এর চেঞ্জ দেখলে হবে না, এক্স ওয়াই জেড তিনজনের চেঞ্জ হবে, সেখানে তোমাকে মাথায় রেখে করতে হবে। মানে আমি তোমাকে এটাকে একটু মানে পরে একটা হোমওয়ার্ক দিচ্ছি আর কি, তার আগে আমি জিনিসটা একটু করে নিই। আর আরেকটা জিনিস যেটা পড়ে রইলো সেটা হচ্ছে যে তোমার ওই ইমপ্রপার বা অল্টারনেটিভ অ্যাক্সেস অফ সিমেট্রি, সেইটা একটুখানি করে নিতে হবে। নেক্সট যেটা করি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স
ফর improper axis of symmetry. Transformation matrix for improper axis of symmetry বা অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। আচ্ছা দেখো, তোমার অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রিটা কি? তোমাকে যেটা করতে হয়, প্রথমে রোটেশন নিতে হয়, তারপরে তোমাকে হচ্ছে রিফ্লেকশন নিতে হয়। মানে প্রথমে রোটেশন নিতে হয়, তারপর তোমাকে রিফ্লেকশন নিতে হয়। তাহলে তার জন্য তোমাকে দেখো, মানে এই যে চেঞ্জগুলো হচ্ছে, সেই চেঞ্জগুলোকে তোমাকে অত আর ডিটেলের মধ্যে যাওয়ার দরকার নেই। তোমার যখন তুমি কোনো একটা এসএন অপারেশনটা বলবে, তোমাকে যেটা করতে হচ্ছে, মানে ধরো আমি জাস্ট এইভাবে ব্যাপারটাকে ভাবি, তোমার অত ঝামেলার মধ্যে না গিয়ে, ধরো কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আছে, পি পয়েন্ট আছে, যার কোঅর্ডিনেট ছিল হচ্ছে x1 y1 z1, একটা এসএন অপারেশনটা তার উপরে কাজ করছে, এবং এসএনটা ধরে নাও তোমার এই বা জেডকে কন্টেন্ট করে, ঠিক আছে? আর এখানে কি করতে হচ্ছে না, প্রথমে সিএন জেড এইটা তোমার পি এর উপরে কাজ করবে, এইটা যেটা হবে তার উপরে তোমাকে রিফ্লেকশন নিতে হবে। আর এটা কিন্তু জেডকে কন্টেন্ট করে, তাদের পারপেন্ডিকুলার প্লেন বরাবর রিফ্লেকশন, অর্থাৎ এক্স ওয়াই প্লেন বরাবর রিফ্লেকশন নিতে হবে, করে তুমি জাস্ট একটা পার্টিকুলার জায়গায় গিয়ে পৌঁছাবে, তাই তো? বোঝার চেষ্টা করো যে তুমি একটুখানি বোঝার চেষ্টা করো যে এসএন মানেটা কি। এসএন মানে হচ্ছে কোন একটা অ্যাক্সিস বরাবর তুমি জাস্ট, ধরো আমি বলি জেড অ্যাক্সিস বরাবর তুমি জাস্ট একটা 360 ডিগ্রি বাই এন রোটেশন দিলে, তারপরে সেই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার প্লেন বরাবর তুমি রিফ্লেকশন নিচ্ছ, নিয়ে তোমাকে জাস্ট ইকুইভ্যালেন্ট বা আইডেন্টিক্যাল কনফিগারেশনে ফিরে যেতে হচ্ছে, বা ইনডিস্টিংগুইজেবল কনফিগারেশনে ফিরে যেতে হচ্ছে। তাহলে তুমি দেখো, তাহলে এসএন কাজ করা মানে কি হচ্ছে, প্রথমে সিএন কাজ করে, তারপরে সিগমা জেড কাজ, এক্স জেড কাজ করে। তার মানে আমি যদি বলতে পারি যে এইটা যে এস এন, মানে আমি এইভাবে না করে এখানে, মানে যেটা বেসিক্যালি ইমপ্লাই করছে, দিস ইমপ্লাই করছে যে এস এন জেড দিস ইজ ইকুইভ্যালেন্ট টু সিগমা এক্স জেড সিএন জেড, এইটা, এই দুটো কাজ করা। আচ্ছা এবারে মজার এটা হচ্ছে যে তুমি সিএন জেড এর করসপন্ডিং ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন জানো, এক্স জেড হয়ে গেল কেন? হ্যাঁ, তুমি যেটা জানো সেটা হচ্ছে যে সিএন জেড তার ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন জানো, সিগমা এক্স ওয়াই তার ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন জানো, এই দুটো ম্যাট্রিক্সের গুণ করে দিলেই চলবে। তা যদি তুমি ধরে নাও এটা ক্লকওয়াইজ রোটেশন, মানে যদি এমন হয় যে রোটেশনটা হচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ, দেন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স for SN Z T SN Z এর রোটেশনটা আমি ক্লকওয়াইজ করছি। দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে সিএন জেড যেটা ছিল cos phi sin phi 0 মাইনাস সাইন ফাই cos phi 0 0 0 1, তার সাথে গুণ হবে কি না সিগমা এক্স ওয়াইটা, সিগমা এক্স ওয়াই হলে কত হয় 1 0 0 0 1 0 0 0 মাইনাস 1, এটা গুণ করলে যেটা হবে সেটা, এটা তাহলে কি দাঁড়াবে? আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে cos phi মানে এটা যখন তুমি গুণটাকে করছো আর কি, মানে দেখো যেটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে যখন তুমি মানে এইটার সঙ্গে এটাকে গুণ করে নিচ্ছ, তাহলে যেটা হবে শুধুমাত্র এই লাস্টেরটা জাস্ট -1 হয়ে গেলে বাকি যেমন আছে রয়ে যাবে, cos phi sin phi 0 মাইনাস সাইন ফাই cos phi 0 0 0 মাইনাস 1, এই হচ্ছে জিনিসটা। তো দেখো মানে যখন তোমার এসএনটা তুমি করছো, মানে সেটা হচ্ছে আমি ক্লকওয়াইজ রোটেশনের জন্য করছি আর কি, তখন সেটার জন্য তোমাকে অত আর ফেঁদে কষতে হলো না,
তুমি খুব ইজিলি করে ফেলতে পারলে। কেমন করে না, তুমি এক কাজ করছো যে যেহেতু এখানে বুঝে যেতে পারছো যে এসএন কাজ করা মানে হচ্ছে যে প্রথমে সিএন কাজ করা, তারপর হচ্ছে সিগমা এক্স ওয়াই কাজ করা, সিএন জেড কাজ করা, তারপর সিগমা এক্স ওয়াই কাজ করা, তার করসপন্ডিং ম্যাট্রিক্সেও এই জাস্ট এই ইকুয়েশনটা ওবের হবে, তাহলে এই জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে এটা। আর এখান থেকে তোমার ক্যারেক্টারটাকে যদি দেখো, ক্যারেক্টার অফ এসএন জেড ফর দ্য ক্লকওয়াইজ রোটেশন, এটাকে তুমি যদি কাই এসএন জেড ফর দ্য ক্লকওয়াইজ রোটেশন তুমি নাও, এটা হচ্ছে 2 cos phi minus 1, আগেরটা ছিল 2 cos phi plus 1, এটা 2 cos phi minus 1। আচ্ছা, এবারে তোমাকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ফাইন্ড দ্য সেম ফর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। আর এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, যেখানে এই যে ফাইগুলোকে ইউজ করছি, মানে যেখানে ফাইটা কিন্তু 360 ডিগ্রি ডিভাইডেড বাই এন, মাথায় রাখবে, ফাইটা হচ্ছে এইটা। তাহলে তোমাকে এই একই জিনিস তোমাকে ক্যালকুলেট করতে বলছে যদি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়। আমি আগে অলরেডি যেহেতু করে দিয়েছি, তার মতো করে তুমি জাস্ট করে ফেলতে পারবে, মানে জাস্ট এই সাইন ফাইটা মাইনাস সাইন ফাই হয়ে যাবে, এই সাইন ফাইটা প্লাস সাইন ফাই হয়ে যাবে, এখানেও সেই চেঞ্জটা রয়ে যাবে। আচ্ছা, এবারে এক কাজ করি, এখানে মানে আমরা আগের কেসগুলোকে কি করেছিলাম, আগে হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশনগুলোকে লিখে তারপর ম্যাট্রিক্স ইকুয়েশনটা লিখেছিলাম। এখন আমি এটা করতে পারি যে ম্যাট্রিক্স ইকুয়েশনটাকে, মানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা এরকমভাবে মেকানিক্যালি পেয়ে গিয়ে ম্যাট্রিক্স ইকুয়েশনটাকে তুমি কেমন করে লিখবে, তখন ম্যাট্রিক্স ইকুয়েশনটা লিখবে তুমি x2 y2 z2, সেটা হচ্ছে তোমার এইরকম x1 y1 z1 cos phi sin phi 0 মাইনাস sin phi cos phi 0 0 0 মাইনাস 1, এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স ইকুয়েশন। আর সাইমালটেনিয়াস ইকুয়েশনগুলো কেমন হবে, x2 equal to cos phi x1 plus sin phi y1, y2 টা হয়ে যাবে মাইনাস sin phi x1 plus cos phi y1, আর z2 টা হয়ে যাবে মাইনাস z1। এগুলো হবে তোমার সাইমালটেনিয়াস ইকুয়েশন। তাহলে তুমি জাস্ট যদি মানে অন্যরকম ভাবে করতে আর কি, মানে যেটা আগে যেভাবে করা হয়েছে পরপর পরপর করে এইরকম ভাবে রোটেশন ফোটেশন দেখিয়ে দেখিয়ে, তাহলে তুমি করতে পারতে, করে জাস্ট ওই এই ইকুয়েশনটা ফার্স্টে পেতে, এই সাইমালটেনিয়াস ইকুয়েশন শুরুতে পেতে, তারপর ম্যাট্রিক্স ইকুয়েশন পেতে, তারপর তুমি ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এবং তার ক্যারেক্টার বের করতে। আমি এখানে উল্টোটাকে করলাম, প্রথমে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স তার ক্যারেক্টার বের করে দিলাম, তারপরে তার করসপন্ডিং ম্যাট্রিক্স ইকুয়েশন এবং সাইমালটেনিয়াস ইকুয়েশনটা কেমন দেখতে হবে সেটা কাজ করে ফেললাম। দেখো কারো কোনো বুঝতে অসুবিধা আছে না, ঠিক আছে তো? কি রে, দেখ কোনো অসুবিধা নাই তো, মানে এই 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 জায়গাটা একটুখানি ভালো করে একটুখানি দম নিয়ে নে, যে আমরা মানে আগের দিনে সি2ভি পয়েন্ট গ্রুপটাকে এক্সাম্পল হিসেবে ধরে কিছু জিনিস করেছিলাম। সেক্ষেত্রে এসএন ছিল না, সেক্ষেত্রে ইনভার্সন অপারেশন ছিল, মানে আই ছিল না, সেক্ষেত্রে জাস্ট সিম্পলি ই ছিল, সি2 ছিল, মানে মানে তোমার প্রপার অ্যাক্সিস যেটা সেটা তো স্পেসিফিক্যালি সি2, আরবিট্রারি কিছু না। আর তোমার যেটা হচ্ছে তোমার এগুলো থাকছে, মানে দুটো প্লেন ছিল, সিগমা এক্সজেড আর ওয়াইজেড ছিল। কিন্তু এখন যেটা হলো, এখন আমার যে অন্যান্য পয়েন্ট গ্রুপে যখন যাব, যেখানে অন্যান্য সিমেট্রি অপারেশনসগুলো থাকতে পারে, মানে আমরা তো 5টা টাইপ অফ সিমেট্রি অপারেশন নিয়ে আমরা মাথা ঘামিয়েছিলাম। আইডেন্টিটি অপারেশন তোমাকে নিতেই হবে, কারণ গ্রুপ তৈরি করতে গেলে সেটা দরকার, যদিও তোমাদের হয়তো অর্গানিক কেমিস্ট্রি যখন সিমেট্রি নিয়ে কথাবার্তা করেছে, আইডেন্টিটি অপারেশনের কোনো রোল তো আমরা দেখোনি, কিন্তু গ্রুপ থিওরিতে ওর একটা ইম্পর্টেন্ট রোল আছে, নাহলে তুমি গ্রুপ তৈরি করতে পারবে না। আর বাকি যে চারটে তোমার বেসিক্যালি প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, অল্টারনেটিভ বা ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি, এই চারটে টাইপের জন্যই আমরা জাস্ট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এবং তার ক্যারেক্টারগুলোকে বের করলাম। আর এক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে তোমার যখন রোটেশনটাকে নিচ্ছে, যখন মানে জেডটাকে ফিক্স রেখে। আচ্ছা, এবার আমি একটুখানি বড় হোমওয়ার্ক তোমাকে দিচ্ছি বাড়িতে কষার জন্য, সেটা হচ্ছে যে ইফ the axis of symmetry does not contain the z axis,
if the axis of symmetry does not contain the z axis, then find the transformation matrix for Cn and Sn. এটা Cn and Sn, তাহলে এইটা তোমাকে তাহলে আমি কাজ হিসেবে দিচ্ছি। তাহলে এটা কথা, এখানে কিন্তু ওই জাস্ট জেডটা জেড রয়ে গেল আর এক্স ওয়াই নিজেদের মধ্যে পাল্টাপাল্টি করলে এরকম ব্যাপারটা নয়। এখানে এক্স ওয়াই জেড কিন্তু তিনটেই পাল্টাবে। তাহলে তোমাকে কি করতে হবে না, তোমার মানে জাস্ট গল্পটা এরকম যে তোমার এই থ্রি ডাইমেনশনটা তুমি সত্যি সত্যি থ্রি ডাইমেনশনে ভাববে। আগের ক্ষেত্রে আগের মতো জাস্ট তোমার ওই জেডটাকে জাস্ট চুপচাপ রেখে দিলে চলবে না। তাহলে এখানে এক্স লেখো, এখানে ওয়াই লেখো, এখানে জেড লেখো। একটা পার্টিকুলার পয়েন্ট সত্যি তুমি ধরো যার তোমার এইটা হচ্ছে রেডিয়াল ভেক্টর, এইটা হচ্ছে তোমার থিটা, মানে আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান বলছি। এবার এর প্রজেকশন নিচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন, সেটা এক্স অ্যাক্সিস যে অ্যাঙ্গেলটাকে করলো সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ফাই। এবারে এই যে লেন্থটা সেটা হচ্ছে এক্স, আর এই যে ডটের লাইন দিয়ে টানলাম যেটা অর্থাৎ কিনা তোমার বেসিক্যালি এই যে লেন্থটা সেটা বেসিক্যালি ওয়াই, আর এইটা হচ্ছে তোমার বেসিক্যালি জেড। এটা হচ্ছে জেড ধরো, মানে বেসিক্যালি এইরকম ভাবে জিনিসটা রিলেটেড। আগে যেমন ছিল না এক্সটা সমান আর কস থিটা বসিয়ে দিয়েছিলে, এখানে এক্স ওয়ানটা হবে হচ্ছে আর সাইন থিটা কস ফাই, ওয়াই ওয়ানটা হবে আর সাইন থিটা সাইন ফাই, জেড ওয়ানটা হচ্ছে তোমার বেসিক্যালি আর কস থিটা। এইটা তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এটা ছিল। ওই স্ফেরিক্যাল হারমোনিকের মতো স্যার কনসিডার করে নেব। হ্যাঁ একদমই তাই তো, মানে এর মতো, মানে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যেমন করে তোমায় করতে হচ্ছে। এবার তুমি একটা ট্রান্সফরমেশন করলে কিন্তু এটা দাঁড়াবে তোমার ওই মানে রোটেশন করছো, রোটেশন যদি করো আটটা ফিক্স থাকলো, থিটা এবং ফাই দুটোই পাল্টাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আটটা পাল্টে গিয়ে তোমার ধরো আরই থাকবে, থিটা ওয়ানটা পাল্টে গিয়ে তোমার ধরো থিটা টু হয়ে গেল, আর এক্ষেত্রে তোমার ফাই ওয়ানটা পাল্টে গিয়ে কিছু একটা পাল্টে যাবে, ফাই টুতে পাল্টে যাবে। এবারে তোমার ওই যখন যেভাবে রোটেশনটাকে করছো, রোটেশনটা ঠিক কোন অ্যাক্সিস বরাবর, তুমি দেখো না যদি এমন হতো যে তুমি মানে থিটাটাকে ফিক্স থেকে শুধু ফাই চেঞ্জ করছো বা ফাইটাকে ফিক্স করে শুধু থিটা চেঞ্জ করছো, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড যে তুমি অ্যাকচুয়ালি কোন অ্যাক্সিস বরাবর রোটেশনটা করছো তার মতো করে। কিন্তু ইউজুয়ালি এটা হবে আটটা পাল্টাবে না, কিন্তু থিটা ওয়ানটা পাল্টে যেতে পারে, থিটা টুটা তোমার থিটা ওয়ানটা পাল্টে যেতে পারে, থিটাটা পাল্টে যেতে পারে, ফাইটা তোমার পাল্টে যেতে পারে। তাহলে যদি তোমার পাল্টে যায়, হ্যাঁ, তাহলে সেই মতো করে তোমার জাস্ট এক্স ওয়াই জেডটা কেমন করে পাল্টাবে সেই মতো করে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স তোমাকে করতে হবে, ঠিক আছে? তা তুমি জাস্ট একটা জেনারেল এক্সপ্রেশন বের করার চেষ্টা করবে। জাস্ট তুমি ধরে নাও যেটা এমনভাবে একটা রোটেশনটাকে করছো যাতে করে হচ্ছে তোমার মানে ওই এটা পাল্টাচ্ছে, মানে যখন তুমি ওই থিটাটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেল পাল্টাচ্ছে, ফাইটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেল পাল্টাচ্ছে, সেই মতো করে তুমি জাস্ট এক্স টু ওয়াই টু জেডটাকে ইন টার্মস অফ এক্স ওয়ান জেড ওয়াই ওয়ান জেড ওয়ান তুমি লেখো, লেখে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে লেখো। এটাকে হোমওয়ার্ক দিলাম, একটুখানি করে দেখো কি হচ্ছে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, এই পর্যন্ত ব্যাপারটা ঠিক আছে তো? হচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবারে একটা জিনিস একটুখানি আমি এখানে একটু বলে নিতে চাইছি, সেটা হচ্ছে যে তুমি দেখো একটা জিনিস যে, আর একটা স্পেসিফিক এক্সাম্পল দিই তাহলে আরো পরিষ্কার হবে জিনিসটা। আচ্ছা, আমি ওয়াটার মলিকুলটাকে আর একবার একটুখানি কষছি, মানে আমি হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, কিন্তু ওয়াটার মলিকুলের ক্ষেত্রে আমাদের একটা 9 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হয় না, সেটাকে আমি জাস্ট ইচ্ছা করে একবার তোমার কোষে দেখাচ্ছি, ঠিক আছে? এইটা তোমার মানে এরকম একটা সিচুয়েশন যে তোমার ওই কি বলবো, মানে তোমার এখানে
মানে আমি মানে জানি না আগের দিন আমি কিছু বলে টলে দিয়েছিলাম কিনা, আমি এইটাকে H1 ধরেছিলাম না, মানে এই প্রথমটাকে 1 ধরেছিলাম নাকি, এটাকে 1, এইটাকে 2 না উপরটাকে 2 ধরেছিলাম, বলো তো মনে আছে? না না, আগের দিনটা ভুলে গেলে ঠিক আছে, মানে আগের দিনের সঙ্গে কম্পেয়ার করতে গেলে একটু অসুবিধা হবে। যাক আমি মানে কোনটাকে 1 কোনটাকে 2 কোনটাকে 3 ধরেছিলাম সেটা হয়ে গেছে, তো মানে খেয়াল নেই। আমি এক কাজ করি, আমার সিম্পলিসিটির জন্য আমি কাজ করি, এইটাকেই অক্সিজেনটাকে 1 নম্বর ধরি, এটাকে 1 নম্বর, এবং এইখানে তার করসপন্ড 3টে কোঅর্ডিনেট থাকবে, 3টে কোঅর্ডিনেট আমি ধরে নিচ্ছি। এটা x1, এটাকে 1 নম্বর, মানে অক্সিজেন পয়েন্টটাকে আমি 1 নম্বর পয়েন্ট ধরছি, x1 y1 z1 এটা একটা থাকছে। আচ্ছা এইখানেও যে হাইড্রোজেনটা, সেটাকে আমি 2 নম্বর অ্যাটম ধরছি, যার কোঅর্ডিনেটগুলো x2 y2 z2, আর এইখানে যে এটা হাইড্রোজেনটা, সেটা তোমার 3 নম্বর ধরছি, এইটা হচ্ছে x3, এটা হচ্ছে y3, এটা হচ্ছে তোমার z3। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। একটুখানি সরিয়ে আঁকি। এটা x3, এটা y3, এটা তোমার z3। তাহলে জাস্ট এইটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, এটা 3 নম্বর পয়েন্ট, তুমি জাস্ট কনসিডার করছো। ঠিক আছে, ভালো। আর এবারে দেখো তুমি এই পার্টিকুলার মলিকুলটা তোমার C2B পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করছে। মলিকুলটা C2B পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করছে। তাহলে এবারে তোমার এখানে তো অবভিয়াসলি 4টে ডিস্ট্রিক্ট সিমেট্রি অপারেশনস আছে। ডিস্ট্রিক্ট সিমেট্রি অপারেশনস গুলো 4টে, তারা কি ই আছে, C2 সেটা অ্যারাউন্ড জেড বরাবর, সিগমা ভি আছে, সেটাকে সিগমা এক্স বলছো, আর সিগমা ভি প্রাইম আছে, সেটা সিগমা ওয়াই জেড বলছো, তাই তো? এই ব্যাপার সিগমা এক্স জেড, সিগমা ওয়াই জেড। আচ্ছা এবারে তুমি একটু জাস্ট একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে তুমি চাইছো একটা 9 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বের করতে, কারণ এখানে টোটাল কোঅর্ডিনেট এখন কিন্তু 9টা, 3টে অ্যাটম, 3টে থেকে 9টা। তাহলে উই ওয়ান্ট টু কনস্ট্রাক্ট the 9 dimensional matrix representations হ্যাঁ 9 dimensional matrix representations of the C2V পয়েন্ট। আমি এইটা ধরো কনস্ট্রাক্ট করতে চাইছি। তাহলে এবারে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো কি হবে তোমাকে দেখতে হবে। তাহলে তাহলে তার জন্য যেটা করতে হবে, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা তোমাকে বের করতে হবে। তাহলে একটু জাস্ট খেয়াল করো যে যে তুমি যখন এই যে কোঅর্ডিনেটগুলো আছে, ধরো আমি এই যদি এইরকম করে ব্যাপারটাকে ভাবি যে ধরো তোমার এইখানে এই x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3, ধরো এই যে 9 ডাইমেনশনাল যে করসপন্ডিং কালার ম্যাট্রিক্সটা আমি এইরকম ভাবে লিখলাম। আর এর উপরে ধরো প্রথমে তুমি ইটাকে কাজ করাচ্ছ, আইডেন্টিটি অপারেশনটাকে কাজ করাচ্ছ। কাজ করালে কি দেবে না, আইডেন্টিটি অপারেশনে যেটা সুবিধা সে কিছু পাল্টায় না। তাহলে আমি এই পার্টিকুলার কেসে x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3টা লিখে দিই এটা। আর এবারে কোন ম্যাট্রিক্সটা এর উপরে কাজ করে সেটা দিতে পারে না, অবভিয়াসলি দেখো যেটা লিখতে বিরক্তিকর লাগবে, এরকম একটা ম্যাট্রিক্স ফর্ম তোমার হতে হবে। তো এটা এখানে তোমার x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3 হবে x1 y1 z1,
x2 y2 z2 x3 y3 z3, এটা এটা হবে তো। আচ্ছা দেখো যে এইটাকে করতে গেলে তোমাকে জাস্ট সিম্পলি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স নিতে হচ্ছে, যেটা হচ্ছে 9 by 9 ডায়াগোনাল ম্যাট্রিক্স। লিখতে বিরক্তিকর লাগলো, একবার তুমি লেখো, খাতায় থাক ব্যাপারটা। এইরকম দেখতে, মানে যাকে এটা বেশ বাজে দেখতে হলো। এখানে তো লেখা যাচ্ছে না, এখানটা মানে আমার ওখানটা লিখতে গেলে অসুবিধা হয়ে যাচ্ছে, এখানে কোনো লেখা নিচ্ছে না। যাকে তুমি মানে একটুখানি ম্যানেজ বুঝে নাও আর কি, এরকম তোমার একটা দেখতে হবে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা হলো, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর ই, এটা একটা 9 by 9 ম্যাট্রিক্স পেয়ে গেছে। আচ্ছা এবার এখানে ক্যারেক্টারটা কি হবে, কাই অফ ই, এটা কত হচ্ছে না 9, তাই তো? এটা পরিষ্কার বোঝা গেছে? হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, এইটা তো খুব সহজ ব্যাপার। আচ্ছা এরপরে তুমি জাস্ট যে কোনো একটা দেখো, ধরো আমি সি টু জাস্ট বলছি, তুমি এবারে দেখো তো এই যে সি টুটা, এটা অ্যাবাউট জেড অ্যাক্সিস, সেইটা যদি তোমার এইটার উপরে কাজ করে, x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3 তার উপরে কাজ করে, তাহলে সে কি দেবে একটুখানি জাস্ট জাস্ট আন্দাজ করো। তুমি ছবিটা ভালো করে দেখো। আচ্ছা জেড জেড তো কি করে, এই মাঝেরটাকে কন্টেন করে তো, মানে অক্সিজেনটাকে কন্টেন করে যাবে তো, জেডটা জেড অ্যাক্সিসটা তো এইটাকে কন্টেন করে যাবে, তাই না? হ্যাঁ মানে সি টু জেডটা এটাকে কন্টেন করবে। তাহলে তুমি খেয়াল করো, মানে এই বরাবর যদি 180 ডিগ্রি তুমি ঘোরাও, তাহলে প্রথম কথা হচ্ছে যে এই 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 2 নম্বর হাইড্রোজেন অ্যাটম আর 3 নম্বর হাইড্রোজেন অ্যাটম তাদের কিন্তু পজিশন চেঞ্জ করবে, এটা প্রথম কথা। আর 1 নম্বর যেটা অক্সিজেন অ্যাটম, যেটা এটা 1 নম্বর, সেটা ওই জায়গাতেই রইল। কিন্তু এখানে যেটা হবে x1টা মাইনাস x1, আর মানে তুমি তো এই যে z1টাকে কন্টেন করে যদি তুমি ঘোরাও, x1টা মাইনাস x1, y1টা মাইনাস y1 হয়ে যাবে, z1টা z1 রয়ে গেল। তো এইটাকে আমি কনফার্ম করি যে x1টা তোমার মাইনাস x1 হলো, y1টা মাইনাস y1 হয়ে গেল, আর z1টা কিন্তু কি হয়ে গেল না z1 রয়ে গেল। তাহলে এই প্রথম যে অক্সিজেন অ্যাটম সেটাকে কন্টেন করছে যেহেতু, তাহলে সেখানে যদি সি টু জেড তোমার কাজ করে, তাহলে তোমার x1টা মাইনাস x1, y1টা মাইনাস y1, z1টা z1 রয়ে গেল। এটা তুমি বুঝতে পারলে কিনা প্রথমে বলো, ঠিক আছে? আর এবারে তুমি দেখো যে এই x2 y2 z2 আর x3 y3 z3 কি হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, z2টা z3 হয়ে যাবে আর z3টা z2 হয়ে যাবে, এটা বুঝতে পারছো নিশ্চয়ই? z2টা z3 হয়ে যাবে, z2টা এই যে z2টা এটা তোমার z3 হয়ে যাবে, আর z3টা z2 হয়ে যাবে, এটা বুঝতে পারছো কি প্রথমে? মানে এই বরাবর যদি তুমি রোটেশনটাকে নাও এটা। আচ্ছা এবারে x2টা কি হবে, x2টা দেখো এইটা এদিকে শুধু চলে গেল না, এর পিছনে চলে গেল, মানে x2টা হয়ে গেল মাইনাস x3, x2টা হয়ে গেল মাইনাস x3, আর x3টা হয়ে গেল মাইনাস x2, y2টা হয়ে গেল মাইনাস y3, আর y3টা হয়ে গেল মাইনাস y2। দেখো এইটা তুমি বুঝতে পারলে কিনা, মানে যখন তুমি জাস্ট এই বরাবর রোটেশনটাকে করে দিলে, তুমি খেয়াল করো ওয়াইটা ভালো করে বুঝতে পারা যাবে। ধরো এইটাকে যদি 180 ডিগ্রি রোটেশন করাও কি হবে, এই y2টা কোথায় আসবে বলো তো, এই জায়গায় চলে আসবে। তার মানে কি y2টা মাইনাস y3 হয়ে গেল, আর y3টা মাইনাস y2 হয়ে গেল। সেটা আমি জাস্ট লিখেছি যে y2টা মাইনাস y3 হয়ে যাচ্ছে, আর y3টা মাইনাস y2 হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে x2টা মাইনাস x3 হয়ে যাবে, আর x3টা মাইনাস x2 হয়ে যাবে। এটা তুমি বুঝতে পারলে কি?
ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি একবারে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা লিখে দিচ্ছি, আর ম্যাট্রিক্স ইকুয়েশন ফর্মে না লিখে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর C2Z C2Z এইটা, সেটাকে যদি আমি T অফ C2Z এরকম ভাবে লিখি, এটা কি হবে তাহলে? একটা একটা 9x9 ম্যাট্রিক্স হচ্ছে, তার এলিমেন্টগুলো এবারে বোঝার চেষ্টা কর। এইটা হচ্ছে তোমার -1, 1 2 3টে হলো, 4 5 6 7 8 9, এটা হলো। তারপর একটা 0 -1, 1 2 3 4 5 6 7 8 9 হলো। তারপর একটা হচ্ছে 0 0 1 0 0 0 0 0 0, এটা প্রথমটা হয়ে গেল এটা। আচ্ছা, তারপরে কি হবে না, x2টা হয়ে যাবে হচ্ছে তোমার x -x3। আচ্ছা, সেটা করতে গেলে তোমার কি করতে হবে? তুমি যখন গুণটাকে করবে, মানে এইরকম ভাবে লেখার বদলে না পুরোটাকে লিখলেই ভালো হতো। এক সেকেন্ড, একটু ওয়েট করো। তুমি x সমান y1 z1, x2 y2 z2, x3 y3 z3, -x1 -y1 z1, -x3 y3 z3, -x2 y2 z2, এটা। তাহলে এবারে যে ম্যাট্রিক্সটা বললাম, প্রথমটা -1 0 0 0 0 0 0 0 0 0 -1 0 0 0 0 0 0 0 0 0 1 0 0 0 0 0 0, এটা প্রথমটা হলো। আচ্ছা, এবারে দেখো, এবারে তুমি এমনভাবে গুণটাকে করতে হবে যাতে করে এই গুণটাকে হওয়ার পরে ওটা কিন্তু তোমার বেসিক্যালি -x3 হয়, বা y2টা -y3 হয়। তাহলে আগের মতো যদি ডায়াগোনাল তুমি করো তাহলে কিন্তু তুমি এটা করতে পারবে না। তাহলে দেখো, তাহলে তুমি যখন গুণটাকে করবে, তোমার একটু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাগুলো আর কি। তাহলে এটা হচ্ছে তোমার 0 0 0 0 0 0, এবারে -1 0 0। তবে দেখো, যখন গুণটা যখন করবে, এই 0-র সঙ্গে x1 গুণ করলে তোমার বেসিক্যালি 0 0 0 0 0 করে কোথায় আলটিমেটলি থাকবে হচ্ছে -x3টা থেকে। হ্যাঁ, এটাকে করতে হবে। তাহলে তোমার দেখো এইখানে -1টা থাকতে হবে, এইখানে -1টা থাকতে হবে, এখানে 1টা থাকতে হবে। আচ্ছা, তাহলে বাকিগুলো সব 0, মানে করে নেওয়ার পরে তুমি গুণ করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে পরিষ্কার। দেখো, আচ্ছা, তারপরে তোমার যেটা হবে যে নেক্সট যখন তুমি গুণটাকে করছো, তখন এটা কোথায় থাকতে হবে না, x2টা থাকতে হবে। তার মানে এইখানে -1 0 0 0 -1 0 0 0 1, এইটা হতে হবে। দেখো, এবারে তুমি গুণ করে দেখো, যেভাবে আমি করেছি এবারে তুমি গুণ করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে এইটা হচ্ছে। দেখো, গুণ করে দেখো, ঠিক আছে তো? কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে এইটা কিন্তু এই ম্যাট্রিক্স তৈরি করার সময়, মানে আমি কেন এটাকে করলাম, তার কারণটা যে আগে মানে আমি বিউটারাইনটাকে করতে পারতাম, কিন্তু বিউটারাইনের থেকেও এটা অ্যাকচুয়ালি আরো আরো ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে আমি অ্যাকচুয়ালি ফাইনাল একটা কনক্লুশনে পৌঁছাতে চাইবো আর কি, সেই জন্য। হ্যাঁ, সেখানে আমি এটাকে বললাম। তাহলে দেখো, এই
অফ ডায়াগোনালে গেলে মানে ডায়াগোনাল থেকে অন্য জায়গায় সরে গেলে তার করসপন্ডিং ম্যাট্রিক্সটা কিন্তু আর ডায়াগোনাল ম্যাট্রিক্স থাকছে না, এটা তোমায় বুঝতে হবে আর কি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই পার্টিকুলার কেসে ক্যারেক্টারটা কি হবে? ক্যারেক্টার অফ সি টু জেড ক্যারেক্টারটা কত এখানে বলো তো, বলো। -1, তাই তো? ক্যারেক্টার মানে কি? ডায়াগোনাল এলিমেন্টের যোগফল। হ্যাঁ, ডায়াগোনাল এলিমেন্টের যোগফল। শুধুমাত্র এই তিনজন ডায়াগোনালে আছে, যে ডায়াগোনাল থেকে সরে গেছে যে, সে কিন্তু ক্যারেক্টার কনস্ট্রাকশনে কোনোভাবে সাহায্য করছে না। ঠিক আছে, হ্যাঁ স্যার। এটা বোঝা গেল তো? আচ্ছা, এবারে আমি আচ্ছা নেক্সটটা চলে আসি। আচ্ছা, এটা তো বলেছি, এটা এবারে তুমি নেক্সটগুলো অটোমেটিক্যালি করে দিচ্ছি আর কি। ম্যাট্রিক্স হয় যদি সিগমা এক্স জেড তুমি করতে চাও, এক্স জেড প্লেনটাকে তুমি মলিকুলার প্লেন ধরছো, তাই তো? এক্স জেড প্লেনটাকে মলিকুলার প্লেন ধরো। এক্স জেড প্লেনটা হচ্ছে মানে এক্স জেড প্লেন ইজ দ্য মলিকুলার প্লেন। এক্স জেড প্লেনটা মলিকুলার প্লেনটাকে ধরো, ওয়াই জেড প্লেনটাকে তুমি ভার্টিক্যাল প্লেনটাকে ধরবে। মানে আমি বলছি এক্স জেড প্লেনটা মলিকুলার প্লেন, আর ওয়াই জেড প্লেনটা হচ্ছে এই তোমার যেটাকে সি টু জেডকে যে কন্টেন্ট করে সেটা তুমি ওয়াই জেড প্লেন ধরো। আচ্ছা দেখো, যদি এটা মলিকুলার প্লেন হয় তাহলে আমি একবারে লিখে দেবো আর কি, যে এই যে করসপন্ডিং পয়েন্টগুলো ছিল আগে, সেইটা চেঞ্জ হয়ে কোথায় যাচ্ছে একটুখানি বোঝার চেষ্টা করো। x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3, x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3। এইটা ও ও সরি 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 আচ্ছা দেখো, তাহলে কি হচ্ছে একটুখানি দেখো। তুমি এইখানটা খেয়াল করো, এই ছবিটা তোমার যদি এইটা হচ্ছে তোমার বেসিক্যালি মলিকুলার প্লেন হয়, মানে এক্সজেড প্লেনটা, তার মানে 1টা 1-এ রয়ে গেল, 2টা 2-তে রয়ে গেল, 3টা 3-তে রয়ে গেল। এটা কনভিন্স তো? আমি যে প্লেনটাকে কনসিডার করি সেটাকে তোমার আমার বোর্ডের প্লেন বা ল্যাপটপের প্লেনটা হয়, তাহলে 1 নম্বর পয়েন্ট 1 নম্বর পয়েন্টে চলে রইল, 2 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্টে রইল, 3 নম্বর পয়েন্ট 3 নম্বর পয়েন্টে রইল। মানে অ্যাটমগুলোর পজিশন কিছু পাল্টাচ্ছে না। আচ্ছা, এবারে এক্স জেড প্লেন, যেহেতু এটা এক্স জেড প্লেন হলে কি ওয়াইটা -1 হয়ে যাবে, কিন্তু বাকিটা যেমন আছে তেমন থেকে যাবে। তাহলে x1টা x1 রইল, y1টা -1 হয়ে গেল, z1টা z1 রইল, x2টা x2 রইল, y2টা -y2 রয়ে গেল, z2টা z2 রইল, x3টা x3 রইল, y3টা -y3 রয়ে গেল, z3টা z3 রইল। দেখো তো ঠিক করলাম কিনা, ঠিক বললাম কিনা? ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এবারে বলো কোন ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে? এখন কিন্তু সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্সই হবে, শুধু এটা হচ্ছে 1 0 0, তারপর একটা হচ্ছে 0 -1 0, তারপর একটা 0 0 1, আর তারপর একটা যখন তুমি যাবে 1 0 0 0 -1 0 0 0 1, তারপর একটা আবার 1 0 0 0 -1 0 0 0 1, আর বাকি সবগুলো যেমন 0 হয়ে যায়। দেখো, দিস ইজ দ্য ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর সিগমা এক্সজেড প্লেন। এইটা বোঝাতে পেরেছি? এবার ক্যারেক্টার কি হবে?
3 হবে। এটা তো দেখো আচ্ছা, এখানে হচ্ছে, হ্যাঁ মানে 6টা +1 আর 3টে -1, তার মানে এটা বেসিক্যালি 3 একটা। এটা পরিষ্কার তো, বোঝা গেল তো? আচ্ছা আমি এখানেই করে দিই ছোট করে লিখে। এবার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর সিগমা ওয়াইজেড, এটা হচ্ছে ওয়াইজেড ইজ দ্য ভার্টিক্যাল প্লেন। ভার্টিক্যাল প্লেন, ঠিক আছে? আচ্ছা তাহলে এইটুকু বুঝে পারলে ম্যাট্রিক্সটা সহজে তুমি লিখে ফেলতে পারবে যে মানে কি চেঞ্জটা হচ্ছে। x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3, এটা পাল্টাবে, পাল্টে কি হবে একটুখানি দেখো। আচ্ছা প্রথম যেটা কথা সেটা হচ্ছে 1 নম্বরটা মানে অক্সিজেন অ্যাটমটা যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু H2 H3 তে চলে যাবে, H3 H2 তে চলে যাবে, মানে ওই মানে C2 যেমন কাজ করলে যেমন সেই টাইপের ব্যাপার আর কি। তাহলে এখানে প্রথমে এই প্রথম অক্সিজেন অ্যাটমটা যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু যেহেতু এটা সিগমা ওয়াই জেড, তাহলে এইটা -x1 হয়ে যাবে, এটা y1 থেকে যাবে, এটা z1 থেকে যাবে। আচ্ছা এবার x2টা কি হবে এবারে বোঝার চেষ্টা করো। প্রথম কথা হচ্ছে যদি তুমি রিফ্লেকশন না, তাহলে এইটা এদিকে চলে গেল। এবার কিন্তু ওয়াই জেড প্লেন, এটা তাহলে ওয়াই জেড প্লেন হলে ওয়াই জেড এর সাইন পাল্টাবে না, কিন্তু এক্স এর সাইনটা তোমার পাল্টে যাবে। তার মানে এই x2টা হয়ে গেল তোমার -x3, এইটা হয়ে গেল y3, এটা হয়ে গেল z3, আর x2টা হয়ে যাবে -x2, এটা হয়ে যাবে y2, এটা হয়ে যাবে তোমার z2। দেখো এই চেঞ্জটা ঠিক বোঝাতে পারলাম কিনা? হুম, বোঝাতে পারলাম না পারলাম না? দু নম্বরটা 3-এ চলে গেছে, 3টা 2-এ চলে যাচ্ছে, আর যেহেতু এটা ওয়াই জেড প্লেন তাহলে ওয়াই জেড এর সাইন পাল্টাবে না, শুধু এক্স এর সাইনটা পাল্টাবে, ঠিক আছে না? হ্যাঁ স্যার। এটা তাহলে এবার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা যখন করবে, তাহলে এই প্রথমটা তো খুব সহজ, -1 0 0 0 1 0 0 0 1 এই পর্যন্ত ঠিক আছে। তারপরেরটা কিন্তু তোমার যখন চেঞ্জটা তুমি করতে চাইবে আর কি, এই ডায়াগোনালে চেঞ্জ হবে না তোমার। আচ্ছা আমি লিখে দিই 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 4 5 6। এবার এই আগের মতো এইখানটার মতো এইটার মতো এইখানে চেঞ্জটা তোমার হবে। এইখানে চেঞ্জটা কি হবে না, তোমার x2টা এটা -1 0 0 0 1 0 0 0 1, তারপরটা এখানে চেঞ্জটা হবে -1 0 0 0 1 0 0 0 1। লেখা যাচ্ছে না, দেখি এরকম হচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল তোমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফর দ্য সিগমা ওয়াই জেড প্লেন। ক্যারেক্টারটা কত? কাই অফ সিগমা ওয়াই জেড, বলো ক্যারেক্টার কত এখানে? +1, তাই তো? হুম, 1। আচ্ছা দেখ, তাহলে আমি যেটা করলাম যে তোমার মানে ওয়াটার মলিকুলের ক্ষেত্রে একটা 9 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আমি বের করলাম। 3 ডাইমেনশন করেছিলাম অলরেডি, এখন 9 ডাইমেনশনাল করলাম। আচ্ছা তুমি দেখো এখানে যে এই যে মানে C2B পয়েন্ট গ্রুপের জন্যই বলছি, C2B পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে 1 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল 4 ডাইমেনশনাল 9 ডাইমেনশনাল বিভিন্ন রকমের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হতে পারে। 9 ডাইমেনশনাল
ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, তার যে ক্যারেক্টারগুলো দেখো, তার ক্ষেত্রে ক্যারেক্টার ফর ই কত দেখো, ক্যারেক্টার ফর সি2 কত দেখো, ক্যারেক্টার ফর সিগমা ভি কত দেখো, ক্যারেক্টার ফর সিগমা ভি প্রাইম কত হলো, এটা 9 হলো। সি2টা এখানে কত করলাম, -1, -1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1। এখানে কিন্তু এই ভিটা হচ্ছে এক্স প্লেন, ভি প্রাইমটা ওয়াই। আচ্ছা, আমি অলরেডি একটা 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করেছিলাম আগের দিনে। থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আগে 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে আমি জাস্ট এই ক্যারেক্টার এটাকে ব্যাকেটে 3টাকে লিখে রাখি 3 ডাইমেনশনাল বোঝার জন্য। ই সেটা কত, ক্যারেক্টার ফর 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ফর সি2 সেটা কত, ক্যারেক্টার ফর 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সিগমা ভি সেটা কত, আর ক্যারেক্টার ফর 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সিগমা ভি প্রাইম কত। এটা আর আগের দিন করেছিলে তো কত, এটা তো 3 ছিল। আগের দিনটা একটু খুলে দেখে নাও, এটা ছিল না, মানে একটা পার্টিকুলার পয়েন্ট যার 3টে কোঅর্ডিনেট আছে এক্স ওয়াই জেড, তার ক্ষেত্রে 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করেছে, তার ক্যারেক্টারগুলো এটা ছিল না কি রে? হ্যাঁ স্যার এটা ছিল। আচ্ছা, এবারে তুমি খেয়াল করে দেখো তাহলে এই পার্টিকুলার কেসে যেটা তুমি করেছো বেসিক্যালি, এই 3 ডাইমেনশনাল যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তার যে ক্যারেক্টার তাকে তুমি 3 দিয়ে গুণ করেছো। এই পার্টিকুলার কেসে 3 ডাইমেনশনাল যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন যেটা, তাকে তুমি জাস্ট বেসিক্যালি 1 দিয়ে গুণ করেছো। এই পার্টিকুলার কেসে 3 ডাইমেনশনাল যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ছিল, সরি এটা ই নয়, এইটা, এখানে দেখো যে 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ছিল তাকে তুমি 3 দিয়ে গুণ করেছো। আর এখানে দেখো 3 ডাইমেনশনাল যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সিগমা ভি প্রাইম তাকে তুমি বেসিক্যালি গুণ করেছো, আবার 1 দিয়ে গুণ করেছো। দেখো তাহলে করলে তুমি এটা পেয়ে যাচ্ছ, তাই না? ঠিক আছে, তার মানে কি হলো দেখো, মানে এটা বুঝতে পারছো, মানে আমি আমি মানে এই যে 9টা যা 3-এর সঙ্গে 3 গুণ করে পাই, -1টা হচ্ছে -1-এর সাথে 1 গুণ করে পাই, 3টাকে 1-এর সঙ্গে 3 গুণ করে পাই, আর এই 1টাকে 1-এর সঙ্গে 1 গুণ করে পাই, এইটুকু বুঝতে পারছো তো? কি পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো এই যে 3-1-3-1 এই গুণটা কি বেসিক্যালি তুমি খেয়াল করো যে এই যে ওয়াটার মলিকুল যখন তুমি কনসিডার করেছিলে তখন ই কাজ করালে 3টে অ্যাটমই কিন্তু তার পজিশনটা সরে না, আর 3টে অ্যাটম মানে আনশিফটেড থাকে, 3টে অ্যাটমই আনশিফটেড থাকে। কিন্তু সি2 কাজ করলে শুধু অক্সিজেনটা আনশিফটেড থাকে, H2 আর H3 সেই অ্যাটমগুলো কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যায়। আবার যখন তুমি মলিকুলার প্লেন সিগমা এক্সজেড বা সিগমা ভি বরাবর তুমি রিফ্লেকশনটাকে নিচ্ছ, তখন 3টে অ্যাটমই আনশিফটেড থাকে। আবার যখন তুমি সিগমা ওয়াই জেড করছো অর্থাৎ ভার্টিক্যাল প্লেনটাকে ধরছো, শুধুমাত্র একটা অ্যাটম আনশিফটেড থাকে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, মানে ব্যাপারটা কেটা হচ্ছে এই যে 3-1-3-1, দিস ইজ নাথিং বাট দ্য নাম্বার অফ আনশিফটেড অ্যাটমস হোয়েন দ্য করসপন্ডিং সিমেট্রি অপারেশন ইজ পারফর্ম। তার মানে কি দাঁড়াচ্ছে না, যেটা দাঁড়াচ্ছে যে ক্যারেক্টার অফ এ পার্টিকুলার সিমেট্রি অপারেশন আর, ধরো মানে ক্যারেক্টার অফ এ পার্টিকুলার সিমেট্রি অপারেশন আর ইন এ হায়ার ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এটা তুমি কেমন করে পেলে না, জাস্ট সিম্পলি ক্যারেক্টার অফ দ্যাট পার্টিকুলার symmetry operation in the 3-dimensional matrix representation
multiplied by number of unshifted atoms when that symmetry operation is performed. The থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ক্যারেক্টার, তাকে তুমি নাম্বার অফ আনশিফটেড অ্যাটম দিয়ে তুমি গুণ করে দিলেই দেখো তুমি হায়ার ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের করসপন্ডিং ক্যারেক্টারটা পেয়ে যাচ্ছ। কি এটা পরিষ্কার না? কি এটা কি বোঝা গেল না? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তাহলে দেখো, তাহলে তুমি পরবর্তীকালে দেখবে যে এই যে আমি আসলে এটা কেন বলে দিতে চাইলাম, তার কারণটা হচ্ছে যে তুমি হয়তো মানে যখন মানে কোন একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপ, তার কিন্তু অনেক পসিবল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন হতে পারে, অনেকগুলো পসিবল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন হতে পারে। কিন্তু এই যে এত বড় বড় ম্যাট্রিক্স এই যে আমি লিখতে চাইছিলাম, দেখো এই কেমন লিখতে গিয়ে কেমন একটা বিরক্তিকর আছে 9/9। এবার তোমাকে যদি CH2Cl2 যদি আমি বলি, তা CH2Cl2 বলে তোমার 15 ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন হবে। তোমাকে এটা কিন্তু আমি হোমওয়ার্ক হিসেবে দেবো আজকে, আমি তো আর করবো না, তোমাকে খাটাতে আমার তো ভালোই লাগবে। যে CH2Cl2 সেটাও সিটিভি পয়েন্ট গ্রুপের মধ্যে বিলং করে, সেখানে একটা 15 ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন থাকবে, কারণ ওক্ষেত্রে CH2Cl2 মানে 5টা অ্যাটম আছে, 3×5 = 15টা কোঅর্ডিনেট, মানে একটা 15×15 একটা তোমার স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে তোমাকে জাস্ট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে এবারে এত বড় বড় ম্যাট্রিক্স লেখা তো বিরক্তিকর। আমরা পরবর্তীকালে দেখাবো যে ম্যাট্রিক্সটা একটু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তার ক্যারেক্টারটা। ঠিক আছে, তাহলে ক্যারেক্টারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ক্যারেক্টারটা কিন্তু ইম্পর্টেন্ট হয়, মানে চরিত্রটাই আসল, বুঝেছো তো? তোমার টাকা পয়সা থাকবে, ভুঁড়ি বাড়বে, সব আলাদা কথা, কিন্তু চরিত্রটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চরিত্রটাই যদি তোমার ইম্পর্টেন্ট হয়, তাহলে আমি যদি কোনো একটা সোজা রাস্তায় জাস্ট ক্যারেক্টারটাকে পেয়ে যেতে পারি তাহলেই হবে, তাই না? তাহলে এই দেখো একটা শর্ট হ্যান্ড, মানে খুব সহজে ক্যারেক্টার পাওয়ার রাস্তা তোমাকে একটা জাস্ট আমি শিখিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে একটা সিম্পল ওয়ে, যে এটা একটা সিম্পল ফর্মুলা আর কি, দাদা, টু ফাইন্ড দ্য ক্যারেক্টার of a symmetry operation directly, মানে তোমাকে কিছু না করে তুমি এটা করে দিতে পারছো। তার থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ক্যারেক্টারগুলো, এটা তো আমি অলরেডি আগের দিন বলেছিলাম, সেটা তোমায় জানতে হবে। জানলে তোমার যদি 9 ডাইমেনশনাল বা 15 ডাইমেনশনাল বা তোমার আরো যদি হায়ার ডাইমেনশনাল কিছু থাকে আর কি, তার ক্ষেত্রে তুমি এই কাজটাকে করে ফেলতে পারছো। আচ্ছা, আর এইটা তো একটা রাস্তা। কিন্তু এবারে ধরো বিউটোডাইন তো 4 ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন। তাহলে এই পার্টিকুলার কাছে থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক, তুমি ধরো না একবার আমি জাস্ট সিম্পলি বলছি যে তোমার থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনে আইডেন্টিটি এলিমেন্টের করসপন্ডিং ক্যারেক্টারটা হচ্ছে 3। বিউটোডাইনের ক্ষেত্রে সেটা তো 4 হবে। আর 3 এর সঙ্গে তো কোনো কিছু গুণ করেই তুমি আর 4 পাবে না। মানে যদিগুলো, তাহলে মানে এইখানে যেটা হচ্ছে কি 3 এর ইন্টিগ্রাল মাল্টিপল যদি হয়, মানে একটা অ্যাটমের বদলে 2টো অ্যাটম বা 3টে অ্যাটম বা 4টে অ্যাটম বা 5টা অ্যাটম যদি থাকে, তাহলে করসপন্ডিং ডাইমেনশনগুলো 3 এর ইন্টিগ্রাল মাল্টিপল হিসেবে যাবে। তার ক্ষেত্রে তুমি এই ফর্মুলাটাকে ইজিলি ব্যবহার করতে পারলে। কিন্তু বিউটোডাইন বা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এই ফর্মুলা তুমি ব্যবহার করতে পারবে না। তখন উপায়টা কি হবে? আর একটা অল্টারনেটিভ রাস্তা হচ্ছে এরকম, অল্টারনেটিভ অ্যাপ্রোচ, এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা, অল্টারনেটিভ অ্যাপ্রোচ কি? অল্টারনেটিভ অ্যাপ্রোচটা হচ্ছে মানে জাস্ট 5 মিনিট 3 মিনিট আর কি। অল্টারনেটিভ অ্যাপ্রোচটা কি? যা ধরো ক্যারেক্টার অফ এ সিমেট্রি অপারেশন আর ক্যারেক্টার অফ এ সিমেট্রি অপারেশন আর, সেটা কি হবে না, সেটা হচ্ছে তুমি দেখো মানে ইন এ গিভেন বেসিস, বেসিস মানে হচ্ছে ওই যে কোঅর্ডিনেট গুলো বা অরবিটাল গুলো সেইগুলো আর কি। তাহলে এটা হবে তোমার জাস্ট নাম্বার অফ বেসিস দ্যাট ডু নট চেঞ্জ position and direction due to symmetry operation R minus
নাম্বার অফ বেসিস দ্যাট ডু নট চেঞ্জ পজিশন but change its direction when symmetry operation R is performed. তাহলে কি দেখো, প্রথম কথা দেখো ক্যারেক্টারে কারা কন্ট্রিবিউট করে। প্রথম কথা হচ্ছে যারা ডায়াগোনালে থাকে তারাই কন্ট্রিবিউট করে। ক্যারেক্টার মানে কি, তোমার ডায়াগোনাল এলিমেন্টের যোগফল, তো তাহলে যারা ডায়াগোনালে থাকে তারাই কন্ট্রিবিউট করে। আচ্ছা, তাহলে ডায়াগোনাল থেকে সরে গেলে কন্ট্রিবিউট করবে না। তাহলে যারা ডায়াগোনালে থাকবে কখন, যখন পজিশনটা পাল্টাবে না তখনই ডায়াগোনালে থাকবে। পজিশন পাল্টে গেলে কিন্তু সে আর ডায়াগোনালে থাকবে না। সেগুলো আমি প্রথমেই লিখেছি, নাম্বার অফ বেসিস দ্যাট ডু নট চেঞ্জ পজিশন অ্যান্ড ডিরেকশন ডিউ টু সিমেট্রি অপারেশন। আচ্ছা, ডিরেকশন পাল্টে গেলে কি হয়, প্লাসটা মাইনাস হয়ে যায়, এক্সটা মাইনাস এক্স হয়ে যায়, বা ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে যায়। তাহলে যারা পজিশন এবং ডিরেকশন দুটোই পাল্টাচ্ছে না তারা ডায়াগোনালে থাকবে এবং সেটা ওয়ান হিসেবে অ্যাপিয়ার করবে। আর উল্টো দিকে যারা পজিশন পাল্টাচ্ছে না কিন্তু ডিরেকশন পাল্টাচ্ছে তারা ডায়াগোনালে থাকবে কিন্তু -1 হিসেবে অ্যাপিয়ার করবে। তাহলে তুমি দেখো, তাহলে জাস্ট মানে প্লাস আর মাইনাস জাস্ট মানে বেসিক্যালি যোগ করা মানে কি, বেসিক্যালি যেগুলো ওয়ান মানে যেগুলো পজিশন ডিরেকশন দুটোই পাল্টাচ্ছে না তার সঙ্গে যেগুলো পজিশন পাল্টাচ্ছে না কিন্তু ডিরেকশন পাল্টে গেছে সেটাকে জাস্ট বিয়োগ করে দেওয়া, তাহলে তুমি জাস্ট পেয়ে যাচ্ছ। যেমন এখানে তুমি খেয়াল করো, ধরো এই ধরো এই পার্টিকুলারকে ধরো এই যে সিগমা এক্সজেড, যখন তুমি কাজ করছে দেখো তোমার বেসিক্যালি তিনজন আছে কাদের পজিশন মোমেন্ট পজিশন ডিরেকশন কিচ্ছু পাল্টায়নি, মানে সরি মানে x1 y1 z1। হ্যাঁ, এই যে তিনজন, প্রথম কথা দেখো এই যে আমি এইটার ক্ষেত্রে বলি, মানে প্রথম কথা হচ্ছে এক্স জেড এর ক্ষেত্রে প্রথমে বলে নিই, এই পাতার মধ্যে আছে বলে দেখো পজিশন কারোরই পাল্টায়নি। মানে অক্সিজেনটা অক্সিজেনের জায়গা আছে, হাইড্রোজেনটা হাইড্রোজেনের জায়গা আছে, মানে এইচ2টা এইচ2 জায়গা আছে, এইচ3টা এইচ3 জায়গা আছে, তার পজিশন কারো পাল্টায়নি। আচ্ছা, ডিরেকশনও কার কার পাল্টায়নি না, x1 এর ডিরেকশন পাল্টায়নি, z1 এর ডিরেকশন পাল্টায়নি, x2 ডিরেকশন পাল্টায়নি, z2 ডিরেকশন পাল্টায়নি, x3 ডিরেকশন পাল্টায়নি, z3 ডিরেকশন পাল্টায়নি। তাহলে 6 জন আছে যাদের পজিশন ডিরেকশন তিনটেই পাল্টায়নি, মানে কিছুই পাল্টায়নি, পজিশন ডিরেকশন দুটোই পাল্টায়নি, এরকম 6 জন আছে। আর পজিশন পাল্টায়নি, ডিরেকশন পাল্টাচ্ছে কার কার, y1 এর, y2 আর y3। তার ক্যারেক্টার কত হবে না 6 - 3 মানে তোমার 3 হয়ে গেল। আর পরেরটা দেখো, যখন সিগমা ওয়াই জেড যখন তুমি বলছো তখন কি হয়ে গেল না, দেখো যে তুমি এই এক্স ওয়াই মানে x1 y1 z1 তাদেরই শুধুমাত্র পজিশন পাল্টাচ্ছে না, বাকিদের কিন্তু পজিশন পাল্টে গেছে। আর যাদের পজিশন পাল্টে গেছে তারা ডায়াগোনাল আর থাকবে না, সেগুলো ধর্তব্যের মধ্যেই থাকছে না। তাহলে এবারে দেখো পজিশনও পাল্টায়নি, ডিরেকশনও পাল্টায়নি, সেটা হচ্ছে y1 আর z1। আর পজিশন পাল্টায়নি কিন্তু ডিরেকশন পাল্টে গেছে, সেরকম কি আছে না x1, তার মানে কত হলো, তা 2 - 1 মানে হচ্ছে 1 হয়ে গেল। তার মানে আরেকটা রাস্তা যেখানে হচ্ছে যে ক্যারেক্টার বের করার আরেকটা রাস্তা হচ্ছে যে তুমি যা এই যে বেসিসের রেসপেক্টে তুমি দেখছো সেটা কোঅর্ডিনেট হতে পারে, বা কখনো কখনো তোমার বিউটারাইনের ক্ষেত্রে তুমি অরবিটাল নিয়েছিলে আর কি, অরবিটাল হতে পারে, ঠিক আছে। তাহলে যা তুমি দেখো যে এদের মধ্যে কজনের তোমার পজিশন এবং ডিরেকশন দুটোই পাল্টাচ্ছে না, মাইনাস হচ্ছে কজনের পজিশন পাল্টে যাচ্ছে, সরি পজিশন পাল্টাচ্ছে না কিন্তু ডিরেকশন পাল্টে গেছে। তাহলে সেইখান থেকেও তুমি হচ্ছে তুমি ক্যারেক্টারটাকে বের করে ফেলতে পারবে। তাহলে এই নিচের রাস্তাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ দিনের শেষে আমরা কিন্তু ক্যারেক্টার নিয়েই বেসিক্যালি ইন্টারেস্টেড হবো, ক্যারেক্টার টেবিল নিয়েই জাস্ট ইন্টারেস্টেড হবো। তাহলে জাস্ট আমি এখানে দেখো খুব সুন্দর একটা অ্যাপ্রোচ তোমাকে শিখিয়ে দিলাম যে জাস্ট ম্যাট্রিক্সটা তৈরি না করেই তুমি কিন্তু ডায়াগোনাল এলিমেন্টের যোগফল বা ট্রেস বা ক্যারেক্টারটাকে বের করে ফেলতে পারছো। আর দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা ওদের তো ক্লাস টাস আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। আমাদের বেসিক্যালি এইটা নিয়ে আরেকদিন একটু আলোচনা করতে হবে, কারণ আমরা ওই যেটা পড়বো বলেছিলাম যে এই যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে গিয়ে বিভিন্ন টাইপস অফ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আর কি, সেইটা নিয়ে একটু কথাবার্তা বলার দরকার আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করতে চাইছি আর কি সেটা হচ্ছে যে টাইপস অফ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ এ পয়েন্ট গ্রুপ, এইটা নিয়ে মূলত কথাবার্তা বলা। তাহলে মূল যে জায়গাটা আমরা এখানে আলোচনা করব, মানে আগের দিনে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, রিডিউসেবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থেকে, মানে মূল যে জায়গাটা আমাদের এমফেসিস দেবো আর কি, রিডিউসেবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থেকে কেমন করে তুমি জাস্ট ইরিডিউসেবল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে যাচ্ছ। কারণ এই যেটা
ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইরিডিউসিবল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনগুলি কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, এবং ইরিডিউসিবল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনগুলোর ক্যারেক্টারগুলি বেসিক্যালি ইম্পর্টেন্ট আর কি। তাহলে পরের দিন আমরা রিডিউসিবল থেকে ইরিডিউসিবল ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনে জাস্ট কেমন করে যেটা সেটা দেখাবো। দেখাতে পারলেই সেখান থেকে আমি জাস্ট একদম সরাসরি ক্যারেক্টার টেবিল কনস্ট্রাক্ট করতে পারবো। এক্সপেক্টেড যে নেক্সট ক্লাসে আমরা ক্যারেক্টার টেবিলটাও কনস্ট্রাক্ট করে দিতে পারবো আর কি। ঠিক আছে, আর ক্যারেক্টার টেবিল তৈরি করে ফেললে তোমার ফর্মালিজমগুলো শেষ হয়ে গেল, তারপরে জাস্ট আমরা অ্যাপ্লিকেশনে চলে যেতে পারবো। তাহলে একটা বা দুটো ক্লাসের মধ্যে আমাদের ফর্মালিজম যেটা সেটা ইউজুয়ালি শেষ হয়ে যাবে, তারপরে আমরা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনে যাবো, সেইগুলো অনেক সিম্পল, মানে অ্যাপ্লিকেশনের পার্টগুলো অনেক সিম্পল, অনেক বেশি কেমিস্ট্রি ইনভলভ করে সেখানে, কিন্তু এই যে মেন ম্যাথামেটিক্যাল বা অ্যাবস্ট্রাক্ট যে জায়গাগুলো সেগুলো এক্সপেক্টেড আর একটা দুটো ক্লাসের মধ্যে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। লেকচার আজকে 9 নম্বর লেকচার না? তাই তো, কত নম্বর লেকচার আছে কি লিখলাম না? 9। হ্যাঁ 9। হ্যাঁ, তাহলে বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে নাও। দেখ আমি সবকিছু ঠিক ঠিক করে বোঝাতে পারছি তো? কিরে ছেলেরা? হ্যাঁ স্যার ঠিক আছে, অসুবিধা হয়নি কোনো। না আসলে কিছু জিনিস হয় না যে মানে সামনাসামনি। হ্যাঁ এটা স্যার আমাদের ইউনিভার্সিটিতে পড়িয়েছিল, কিন্তু স্যার ওইখানটা বুঝতে পারিনি, মানে 9 ম্যাট্রিক্স পর্যন্ত করিয়েছিল ব্যাপারটা, ওই রিডিউসিবল রিপ্রেজেন্টেশন অবধি করাচ্ছিল। হুম। তো এখানে ক্লিয়ার হয়ে গেছে, ব্যাপারটা ক্লিয়ার ছিল না ঠিকঠাক করে। আরো একটা দুটো ক্লাস হলে আর একটু ক্লিয়ার হবে, মানে আমি মানে এই জায়গাটায় 3-4টে ক্লাস আর কি একসাথে বিভেদটা মানে ব্যাপারটা কি বলবো, মানে আগের দিনের ক্লাসটা আজকের ক্লাসটা এবং নেক্সট যে একটা বা দুটো ক্লাস আমি করব, এই 4টে জিনিস একসাথে বেশ কানেক্টেড আর কি। হ্যাঁ, ওইটা হলে দেখবি ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। না আসলে অনেক সময় হয় না যে ভিজুয়ালাইজ করার জন্য সামনাসামনি লাইভ ক্লাস করলে আমি হাত নেড়ে টেড়ে তোকে বোঝাতে পারি যে কি হচ্ছে না হচ্ছে, হ্যানা তানা ইত্যাদি ইত্যাদি আর কি। এক্ষেত্রে ওই যেটা কিছুটা তোকে কিছুটা কল্পনা করতে হচ্ছে বা ছবি এঁকে যতটুকু যা বোঝানো যাচ্ছে আর কি, সেটা তো একটুখানি সমস্যা। মানে সিমেট্রি বা গ্রুপ থিওরি এই ধরনের পড়ানোগুলো অফলাইনে সবসময় ভালো হয় আর কি, অনলাইনে একটু অসুবিধে। যাকে তবুও মানে যা অসুবিধা হবে বলবি, আমি চেষ্টা করবো আর একটু ভালো করে বোঝানো এগুলো।